হ্যালো স্টুডেন্টস, লাস্ট ক্লাসে আমরা কোয়ান্টাম নাম্বার শেখার পরে রেডিয়াল এবং অ্যাঙ্গুলার নোড এই সংক্রান্ত ডিটেল আলোচনা করেছিলাম এবং অরবিটালগুলোর শেপ কেমন হয় সেইটা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে চলেছি, সেটা হচ্ছে যে কোয়ান্টাম নাম্বারের কনসিকুয়েন্সেস। অর্থাৎ আমরা প্রথমে বলেছিলাম যে কোয়ান্টাম নাম্বার হচ্ছে এমন চারটে সংখ্যার একটা সেট যেটা একটা পার্টিকুলার ইলেকট্রনকে আইডেন্টিফাই করতে সাহায্য করবে বা একটা ইলেকট্রনকে আরেকটা ইলেকট্রনের থেকে ডিস্টিংগুইশ করতে বা আলাদা করতে আমাদেরকে সাহায্য করবে। ওয়েভ মেকানিক্যাল মডেল অফ অ্যাটম এইটা শুরু করার সময় ইন্ট্রোডাকশন পার্টে আমি বলেছিলাম যে একটা অরবিটালকে ডিনোট করতে 3টে কোয়ান্টাম নাম্বার লাগে এবং যেহেতু অরবিটালের ভেতরে ইলেকট্রন থাকে তাই একটা ইলেকট্রনকে আইডেন্টিফাই করতে বা ডিস্টিংগুইশ করতে চারটে কোয়ান্টাম সংখ্যার একটা সেট লাগে। এখন এই যে ইলেকট্রনগুলোকে আমরা আলাদা করে আইডেন্টিফাই করছি, এই প্রসেসটায় আমাদেরকে 3টে সূত্র বা 3টে প্রিন্সিপাল আমাদের পড়তে হবে। প্রথমটা হচ্ছে আউফবাউ প্রিন্সিপাল। এটাই ডিসাইড করে যে কোন সাবশেলে ইলেকট্রন আগে প্রবেশ করবে, ইলেকট্রন প্রেফারেবলি কোন সাবশেলে যাবে সেইটা ডিসাইড করে আউফবাউ প্রিন্সিপাল। এরপরে আসে হুন্ডস রুল। এটা ডিসাইড করে যে একটা সাবশেলের মধ্যে যে অরবিটালগুলো থাকে সেই অরবিটালগুলোর মধ্যে ইলেকট্রনগুলো কিভাবে থাকবে সেটা। এরপরে আসে পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল। এটাই ডিসাইড করে যে উইদিন অ্যান অরবিটাল, একটা অরবিটালের ভেতরে ইলেকট্রনগুলো কিভাবে থাকবে বা কটা ইলেকট্রন থাকবে এটা। সুতরাং এই 3টের কম্বিনেশানে আমরা জানতে পারবো যে ইলেকট্রনগুলোকে কিভাবে আলাদা করে চিনতে হয় এবং তারপরে আমাদেরকে ইলেকট্রনিক কনফিগারেশন অর্থাৎ ইলেকট্রন বিন্যাস মৌলগুলোর বা এলিমেন্টসগুলোর সেইটা আমরা জানব। আমি এখানে বোর্ডে শুরুতে লিখেছি পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপালের বাংলা হচ্ছে অপবর্জন নীতি। বাংলাতে আমরা অপবর্জন নীতি বলি। কেন বলি সেটা পরে বলছি। প্রথমে আমরা এই রুলটা কি সেটা একটু লিখে নিই। রুলটা হচ্ছে no two electrons in an atom can have same set of, that is same values for all 4 quantum numbers। এই কথাটার মানে হচ্ছে একটা অ্যাটমের মধ্যে অনেক ইলেকট্রন থাকতে পারে। অক্সিজেনের 8টা, ক্লোরিনের 17টা, ইউরেনিয়ামের 92টা, বিভিন্ন সংখ্যক ইলেকট্রন থাকতে পারে। তো প্রত্যেকটা ইলেকট্রনকে আমরা কী চাইছি, আলাদা করে আইডেন্টিফাই করতে চাইছি বা আলাদা করে চিনতে চাইছি। সুতরাং চিনতে গেলে আমাদের কী করতে হবে, 4টে কোয়ান্টাম সংখ্যা লাগবে। তো দুটো ইলেকট্রনের জন্য, যে কোনো দুটো ইলেকট্রন, তাদের 4টেই কোয়ান্টাম সংখ্যা একদম আইডেন্টিক্যাল, এটা কখনোই হতে পারে না। সেটাই এখানে বলা হচ্ছে যে এমন দুটো ইলেকট্রন থাকবে না যাদের 4টেই কোয়ান্টাম সংখ্যার ভ্যালুটা সেম হবে। আমরা একটা এক্সাম্পল দেখে নিই, তাহলে বিষয়টা একটু বোঝাতে সুবিধা হবে। সাপোজ হিলিয়ামের অ্যাটমিক নাম্বার 2। হিলিয়ামের 2টো ইলেকট্রন থাকে অ্যাটমের মধ্যে। সেই 2টো ইলেকট্রন কোথায় থাকে, 1s অরবিটালে থাকে। আমরা এরকমভাবে ওর ইলেকট্রন কনফিগারেশন লিখি 1s2। 1sএর মাথায় 2 লেখা হয়, কিন্তু এটাকে স্কোয়ার বলা হয় না, 1s2 এভাবে উচ্চারণ করা হয়। এইটা কোত্থেকে এলো, মানে কেন এইভাবে লিখলাম সেইটা আমি পরে এক্সপ্লেন করছি আউফবাউ প্রিন্সিপাল বলার সময়। মোট কথা আমি এটাই বোঝাতে চাইছি যে 1s অরবিটালে 2টো ইলেকট্রন আছে। এইবার সাপোজ একটা হচ্ছে ইলেকট্রন 1, একটা হচ্ছে ইলেকট্রন 2। এবার এই দুটো ইলেকট্রনের আমি 4টে কোয়ান্টাম সংখ্যার ভ্যালু লিখতে চাইছি, ঠিক আছে? তো দেখো, ইলেকট্রন 1-এর জন্য দুটো ইলেকট্রনই তো এখানে আছে, তাহলে দুজনেরই তো এই 1 হচ্ছে কি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, মানে n-এর ভ্যালু হচ্ছে কত, 1 দুজনেই আছে s সাবশেলে, অর্থাৎ l ভ্যালু কত, 0, ঠিক আছে? দুজনেই আছে s সাবশেলে, তো একটাই অরবিটাল হয় না। s সাবশেল তো আমরা আগের দিন পড়েছিলাম যে সিমেট্রিক্যাল হয়। সিমেট্রি মানে হচ্ছে সাম্যতা বা সমতা। মানে আমরা বলেছিলাম যে এস অরবিটাল কীরকম দেখতে হয়, ফুটবলের মতন গোলক আকার। তো একটা ফুটবল যদি তোমার সামনে রাখা থাকে, এবার তুমি ভাবো ফুটবলের একটা পার্টিকুলার পয়েন্ট তুমি ফিক্সড করেছো, অরিজিনটাকে ফিক্স করেছো, করে তুমি যদি ওকে বিভিন্নভাবে ঘোরাও, এদিকে ঘোরাচ্ছ
ওকে দেখতে যে কোনো অ্যাঙ্গেল থেকেই একই রকম লাগবে। এটাকেই আমরা বলি 3 ডাইমেনশনাল স্পেসে ওর ওরিয়েন্টেশন, কত রকমভাবে ও বিন্যস্ত হতে পারছে। আমি ফুটবলটাকে যেদিক থেকেই দেখি না কেন আমি সেম টাইপেরই ওকে, আইডেন্টিক্যাল ওকে দেখব, অর্থাৎ ওর ওরিয়েন্টেশন একটাই। সেজন্যই আমরা বলি যে এস সাবশেলে একটাই অরবিটাল আছে, অর্থাৎ এস সাবশেল 3 ডাইমেনশনাল স্পেসে একই রকমভাবে ওরিয়েন্টেড হতে পারে। কিন্তু যদি এটা পি অরবিটাল হতো, সাপোজ এটা হচ্ছে পি অরবিটাল, এবার যেখানটা আমি ধরে আছি আঙ্গুলটা দিয়ে, এটা যদি পি অরবিটালের লোব হয়, এটা যদি নোডাল পয়েন্ট হয়, এখানে একটা লোব আর নিচে একটা লোব, এবার আমি এইভাবে দেখলে ওকে যেমন দেখব, যদি ওটা এরকমভাবে থাকে তাহলে ওকে নিশ্চয়ই দেখতে একই রকম হবে না, বা যদি এরকমভাবে থাকে নিশ্চয়ই একই রকম দেখতে লাগবে না, ওরিয়েন্টেশনগুলো পাল্টে যাচ্ছে। অর্থাৎ এই যে বস্তুটা এটা সিমেট্রিক্যাল নয়, আনসিমেট্রিক্যাল, অর্থাৎ এটা প্রতিসম নয়। সে কারণেই পি অরবিটাল একই রকমভাবে বিন্যস্ত হয় না, যেহেতু আনসিমেট্রিক্যাল অনেক রকমভাবে বিন্যস্ত হয়, 3 রকমভাবে পি অরবিটাল বিন্যস্ত হয়, তাই পি সাবশেল 3 রকমভাবে বিন্যস্ত হয়, তাই পি সাবশেলে 3টে অরবিটাল থাকে। যাই হোক, তাহলে এক্ষেত্রে আমরা বলছি কি এইটা হচ্ছে এন ভ্যালু 1, এস মানে হচ্ছে এল ভ্যালু 0। এইবার এল ভ্যালু যদি 0 হয় তাহলে এম এর ভ্যালু হয় কত, -L থেকে +L, সুতরাং এখানে তো একটাই ভ্যালু হবে, -0 থেকে +0 মানে 0। তাহলে দেখো দুটো ইলেকট্রনেরই 3টে কোয়ান্টাম সংখ্যা আইডেন্টিক্যাল হয়ে গেল, 1 0 0 এরও 1 0 0। এই যে 3টে কোয়ান্টাম সংখ্যা আইডেন্টিক্যাল, এটাই ডিনোট করে যে এই দুটো ইলেকট্রন একই অরবিটালে আছে, দ্যাট ইজ 1s অরবিটাল। এইবার যে দুটো ইলেকট্রন আছে সেই দুটো ইলেকট্রনের স্পিন আলাদা হবে। যদি উপরের জনের +½ হয় তাহলে এটা -½ আর যদি উপরের জনের -½ হয় তাহলে এটার +½ ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের পাউলি এক্সক্লুশন প্রিন্সিপালের এক্সপ্লেনেশন, যে 3টে কোয়ান্টাম সংখ্যা যদি ম্যাচ করেও যায় তাহলে 4th কোয়ান্টাম নাম্বারে গিয়ে ডেফিনেটলি ওটা আলাদা হবে। অর্থাৎ আমি যদি বলি যে E1 এর যে কোয়ান্টাম নাম্বারের যে সেট, সেই সেটটা কোনটা, 1 0 0 +½ আর E2-র জন্য সেই সেটটা কত, 1 0 0 -½ সুতরাং 4টেই কোয়ান্টাম সংখ্যা সেম, এরমটা হলো না, এরমটা হওয়া সম্ভব নয়। আমি যদি ধরে নিই এখন যে 1s-এ আমি তো দুটো ইলেকট্রন লিখেছি, আমরা বলছি যে একটা অরবিটালে দুটো ইলেকট্রন থাকতে পারে ম্যাক্সিমাম, তার বেশি পারে না থাকতে, আমরা আগের দিন ফর্মুলাও বলেছিলাম। যদি আমি ধরে নিই যে আরেকটা ইলেকট্রন থাকতে পারে E3, তাহলে তার ক্ষেত্রেও যদি ও এখানেই থাকে, অর্থাৎ এটা যদি 1s3 কোনো কারণে হয় আর কি, আমি আর হিলিয়াম লিখতে পারবো না তখন, যাই হোক, কিন্তু যদি 1s3 কোনো কারণে সম্ভব হয় তাহলে ওই থার্ড ইলেকট্রনটাও ওইখানেই আছে, মানে 1 নম্বর হচ্ছে তার এন ভ্যালু 1, ওই 1s-এই আছে মানে এল ভ্যালু 0, এম ভ্যালু 0। এইবার এস ভ্যালু আমি কত লিখবো, ইলেকট্রনের স্পিন তো আর 3 রকম হতে পারে না, ইলেকট্রনের স্পিন 2 রকম, ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ, একটাকে +½ বললে অন্যটাকে -½ তাহলে এটাকে আমার +½ বা -½ এই দুটো ছাড়া অন্য কিছু বলার কোনো অপশান নেই। যদি +½ বলি তাহলে E3 আর E1 4টেই ম্যাচ করে গেল, দুটো ইলেকট্রনের 4টেই কোয়ান্টাম সংখ্যা আইডেন্টিক্যাল, এটা হতে পারে না। এটা হচ্ছে পাউলি এক্সক্লুশন প্রিন্সিপালের বক্তব্য। তো ইলেকট্রনকে চেনার এটাই হচ্ছে প্রক্রিয়া। তাহলে যদি এর স্পিন কোয়ান্টাম নাম্বার +½ হয় তাহলে E3 আর E1-এর মধ্যে কোনো তফাৎ থাকবে না, যেটা E3 সেটাই E1, এইটাকেই আমরা আইডেন্টিক্যাল শব্দটা দিয়ে ডিনোট করি আর কি। আর যদি এর স্পিন যদি -½ হয় তাহলে E3 আর E2 হয়ে যাবে আইডেন্টিক্যাল, মানে ইন এনি কেস E3-র কোনো এক্সিস্টেন্স থাকবে না, E3 লিখছি মানে সেটা আইদার E2 অথবা E1। এটাই প্রমাণ করে যে একটা অরবিটালে দুটোর বেশি 3টে ইলেকট্রন থাকতে পারে না। এরকম এই কোয়েশ্চেনটা পরীক্ষায় আসে, যেটা আমি এইমাত্র বললাম, যে এরকম কোয়েশ্চেন আছে যে শো দ্যাট, একদম এরকম শো দ্যাট মানে প্রমাণ করে দেখাও, তখন আমি জাস্ট এইটাই করে দেখাতে হয় যে অ্যান অরবিটাল ক্যান নট কন্টেইন মোর দ্যান 2 ইলেকট্রনস। অবশ্যই বোর্ডের কোয়েশ্চেনে আসে এবং খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন এটা। তাহলে এই হচ্ছে আমাদের পাউলি এক্সক্লুশন প্রিন্সিপালের ব্যাখ্যা, যে দুটো ইলেকট্রনের 4টেই কোয়ান্টাম সংখ্যার পরস্পরের সঙ্গে আইডেন্টিক্যাল হতে পারবে না। 3টে যদি আইডেন্টিক্যাল হয়েও যায় তাহলে 4thটাতে গিয়ে আলাদা হতেই হবে। আর 3টে আইডেন্টিক্যাল যদি না হয় তাহলে না হলো। সাপোজ কোনো একটা ইলেকট্রন 1s অরবিটালে আছে, 1s-এ আছে, আর কোনো একটা ইলেকট্রন 2px-এ আছে, তাহলে যে 1s-এ আছে তার n ভ্যালু 1, 2p-তে যে আছে তার n ভ্যালু 2।
এর এসের জন্য এল ভ্যালু 0, এর ভ্যালু 1। পি এক্সে যদি থাকে, আচ্ছা পি এক্সে যদি থাকে তাহলে এল ভ্যালু 1 হওয়ার জন্য এম এর ভ্যালু কী হতে পারে? এই তিনটে হতে পারে। আমরা আগের দিন বলেছিলাম যে একদম ডিফাইন করে দিয়েছিলাম যে 0 হচ্ছে পিজেডের জন্য, তাহলে পি এক্সের জন্য হতে পারে -1 বা হতে পারে +1, যে কোনো একটা ভ্যালু। আর এর তো 0 এম ভ্যালু। এস ভ্যালু এর হতে পারে +½ অর -½ এরও হতে পারে +½ অর -½ তাহলে এই যদি সিচুয়েশান হয় তাহলে 2px এর দু রকম সেট অফ চারটে কোয়ান্টাম সংখ্যা হতে পারে। দেখো 2 1, আমি একবার বলছি -½ -1 বলতে পারি, -1 +½ বলতে পারি, 4 রকম হতে পারে অ্যাকচুয়ালি। +1 +½ বলতে পারি এবং +1 -½ বলতে পারি, এইগুলো সেম। তাহলে একটা 2px অরবিটালে যদি একটা ইলেকট্রন থাকে তাহলে সেই একটা ইলেকট্রনের চারটে কোয়ান্টাম সংখ্যার সেট এই চারটের যে কোনো একটা হতে পারে। আর এদের ক্ষেত্রে কত হলো দেখো, 1 0 0 +½ এইটা একটা হতে পারে, অথবা 1 0 0 -½ এইটা হতে পারে যদি 1s একটা ইলেকট্রন থাকে। তাহলে দেখো এইবার একটা ইলেকট্রনের ক্ষেত্রে দেখো n ভ্যালু আলাদা, l ভ্যালু আলাদা, m ভ্যালু আলাদা, ইভেন s ভ্যালুও আলাদা হতে পারে। যদি আমি এইটাকে ধরি তাহলে s ভ্যালু সেম, কিন্তু যদি আমি এইটাকে ধরি তাহলে এস ভ্যালুও আলাদা। তাহলে দুটো ইলেকট্রনের এরা ধরো একটাই পার্টিকুলার অ্যাটমের মধ্যে আছে, তাহলে একটাই অ্যাটমের মধ্যে থাকা দুটো আলাদা অরবিটাল, সেখানকার দুটো আলাদা ইলেকট্রন, তাদের ম্যাক্সিমাম কতগুলো কোয়ান্টাম সংখ্যার ভ্যালু আইডেন্টিক্যাল বা সেম হতে পারে? 3টে, যেটা একটু আগে আমরা দেখলাম। এন এল এবং এম তিনটে যদি আইডেন্টিক্যাল হয়েও যায়, ফোর্থটাতে গিয়ে অবশ্যই আলাদা হবে। আর মিনিমাম কতগুলো কোয়ান্টাম নাম্বার সেম হতে পারে? 0। দেখো যেটা বললাম যে এই সেটটা এবং এই সেটটা এদের মধ্যে কোনো মিল আছে? এন ভ্যালু আলাদা, এল আলাদা, এম আলাদা, ইভেন এসটাও আলাদা। তাহলে মিনিমাম কটা কোয়ান্টাম সংখ্যা দুটো ইলেকট্রনের সেম হতে পারে? তার আনসার হবে কি 0। আর ম্যাক্সিমাম কটা সেম হতে পারে? 3। ঠিক আছে, এইটা আমরা এখান থেকে লিখে নিই। লাস্ট এইটা হচ্ছে আমাদের পাউলি এক্সক্লুশন প্রিন্সিপালের লাস্ট পয়েন্ট, সেটা হচ্ছে 2 ইলেকট্রন ইন অ্যান অ্যাটম। একটা ইলেকট্রনের মধ্যে দুটো যদি অ্যাটম থাকে তাহলে তাদের ম্যাক্সিমাম আইডেন্টিক্যাল কোয়ান্টাম নাম্বার, ম্যাক্সিমাম আইডেন্টিক্যাল কোয়ান্টাম নাম্বার কটা থাকবে? 3টে। আর মিনিমাম আইডেন্টিক্যাল কোয়ান্টাম নাম্বার কটা থাকবে? 0টা। ঠিক আছে, এই হয়ে গেল আমাদের আলোচনা। এবার আমরা আসছি হুন্ডস রুলে। তাহলে দেখো হুন্ডস রুল, প্রথমে আমি বক্তব্যটা লিখে নিই। বক্তব্যটা হচ্ছে বা স্টেটমেন্টটা হচ্ছে পেয়ারিং অফ ইলেকট্রনস ইন orbitals of a subshell occurs only after all the orbitals are singly occupied with electrons having same spin। এই কথাটার মানে হচ্ছে, কথাটার মানেটা আমি এক্সাম্পল না দিলে বোঝাতে পারবো না। সাপোজ একটা পি অরবিটাল আছে, এটা পি অরবিটাল, পি সাবশেল, সেখানে 3টে অরবিটাল আছে, পি এক্স, পি ওয়াই, পি জেড। ঠিক আছে, অনেকগুলো পি অরবিটাল লাগছে আমি, তাহলে বোঝাতে সুবিধা হচ্ছে আমার। এই হয়ে গেল।
ঠিক আছে। পি অরবিটালে ম্যাক্সিমাম পি সাবশেলে ম্যাক্সিমাম কটা ইলেকট্রন থাকতে পারে? 6টা। এক একটা অরবিটালে 2টো করে, তাহলে 2, 4, 6 এইভাবে ভাবতে পারি যে পি সাবশেলে কটা ইলেকট্রন থাকতে পারে? 6টা। এছাড়াও আমরা আরও ফর্মুলা পড়েছিলাম যে একটা সাবশেলে ম্যাক্সিমাম ইলেকট্রন 2 × 12 + 1, তাহলে পি এর জন্য এল ভ্যালু কত? 1, তাহলে 2 × 2 + 1 মানে 6টা ইলেকট্রন। পি সাবশেলে মোট 6টা ইলেকট্রন থাকতে পারে। এইবার 6টা ইলেকট্রন যখন প্রবেশ করবে সাবশেলের মধ্যে তখন অ্যারেঞ্জমেন্ট তাদের কী হবে? ফার্স্ট ইলেকট্রনটা কোথায় আসবে? 3টের মধ্যে যে কোনো একটা জায়গায় আসতে পারে, ঠিক আছে। আমরা কনভেনশনালি এরকম লিখি যে ফার্স্ট ইলেকট্রনটাকে প্রথম অরবিটালে জায়গা দিই এবং তার স্পিনটাকে ওপরের দিকে রাখি। আমরা যদি এটা স্পিনটাকে উল্টো দিকে রাখি তাহলেও হবে, ঠিক আছে। এই জায়গাটা একটা মিসকনসেপশন আমাদের থাকে। আমাদের মনে হয় যে ফার্স্ট ইলেকট্রনটা ফার্স্ট অরবিটালেই ঢুকবে, কিন্তু 3টে অরবিটালই তো এখানে ডিজেনারেট, আগের দিন বলেছিলাম, বা এদের হচ্ছে তোমার এনার্জিটা সেম, তাই জন্য এদের ডিজেনারেট বলে। তাহলে আমরা লিখব যে শুরুতে যে অরবিটালস ইন এ সাবশেল আর degenerate, that is they have same energy. এবার ডিজেনারেট যদি হয় তাহলে এখানেও থাকতে পারে ইলেকট্রন, এখানে থাকতে পারে, এখানেও থাকতে পারে। আমরা যদি কনভেনশনালি ধরে নিই যে একটা ইলেকট্রন আছে, আমরা বাঁ দিকটায় লিখি আর কি, নট নেসেসারিলি যে বাঁ দিকটায় লিখতে হবে। আমি এবার 2টো ইলেকট্রন যদি থাকে কোথায় লিখবো? কনভেনশনালি এই 2টো জায়গায় স্থান দিলাম। আমি এই ঘরেই একটা ইলেকট্রনকে আরেকটা ইলেকট্রন এখানে রাখতে পারবো না, যেটা আমি একটু লিখেছিলাম বক্তব্যটায়, যে প্রত্যেকটা অরবিটাল যখন সিঙ্গলি অকুপাইড হবে, সিঙ্গলি অকুপাইড মানে একটা ইলেকট্রন এসে এক একটা অরবিটাল অকুপাই করবে, এইভাবে যখন ফিল্ড হয়ে যাবে আর কি, থার্ড ইলেকট্রনটা যখন আসবে তখন থার্ড ইলেকট্রনটা এখানে আসলো, তাহলে প্রত্যেকটা অরবিটাল সিঙ্গলি অকুপাইড হয়ে গেল। এইবার পেয়ারিং অফ ইলেকট্রন শুরু হবে। পেয়ারিং মানে কি? মানে ধরো 3টে ইলেকট্রন এখানে এলো, তো এবার যখন ফোর্থ ইলেকট্রনটা আসবে, ফোর্থ ইলেকট্রনটা এখানে আসবে, কারণ একটা অরবিটালে 2টো ইলেকট্রন থাকতে পারে, তাহলে সেকেন্ড ইলেকট্রনটা এখানে আসতেই পারে। এইবার এখানে যদি একটা ইলেকট্রন আসে তাহলে দুজন মিলে একটা পেয়ার তৈরি হবে, এইটাকে আমরা বলি পেয়ারিং, ঠিক আছে। এইবার যখন পেয়ারিং হলো তখন পেয়ারিংয়ের সময় ওই ইলেকট্রনটা যেটা আসলো তার স্পিনটা অপোজিট হয়। এই রুলটাতে আরও একটা কথা বলা ছিল যে পেয়ারিংটা তখনই হবে যখন প্রত্যেকটা অরবিটাল সিঙ্গলি অকুপাইড উইথ ইলেকট্রনস হ্যাভিং সেম স্পিন, অর্থাৎ প্রত্যেকটা ইলেকট্রনকেই আমাকে আইদার ওপরের দিকে অ্যারো দেখাতে হবে অথবা প্রত্যেকটাকেই আমাকে নিচের দিকে অ্যারো দেখাতে হবে, ঠিক আছে। আমরা এই কনফিগারেশনটাকে বলবো P1 কনফিগারেশন, মানে পি সাবশেলে একটা ইলেকট্রন আছে, এটাকে আমরা বলবো P2 কনফিগারেশন, এটাকে আমরা বলবো P3, ঠিক আছে। দিস ইজ P4। এখন এই P3টাকে আমি এরকমও লিখতে পারতাম, আশা করা যায় আমি যেটা বলছি তোমাদেরকে বোঝাতে পারছি। স্পিনটা সেম থাকতে হবে, কিন্তু সেটা নট নেসেসারিলি যে ওপরের দিকেই স্পিনটা থাকতে হবে, মানে অ্যারোটা ওপরের দিকেই থাকতে হবে এরকম কোনো নিয়ম নেই। এইটা আমাদের ভুল হয়, বারবার কনসেপশনে ভুল হয়। কিন্তু এরকমও থাকতে পারে। যদি এরকম থাকে তাহলে P4টা কেমন দেখতে হবে? তাহলে P4টা দেখতে হতো এরকম, যে এটা নিচের দিকে, এটা নিচের দিকে, এটা নিচের দিকে, তাহলে ফোর্থ ইলেকট্রন এসে তার স্পিন ওপরের দিকে হবে, রাইট। তাহলে এটা হয়ে গেল P4। ফিফথ যখন হবে তাহলে দেখো 1, 2, 3, 4 and 5। তারপরে এটা সিক্সথ যখন হবে 1, 2, 3, 4, 5, 6। আমরা অনেক সময় এরকম অ্যারো না দিয়ে আমরা একটা এরকম অ্যারো দিই, সিঙ্গেল হুক থাকে, অ্যারোর দুদিকে 2টো হুক থাকে না, তো এটা দিলেও চলে, একই ব্যাপার। আবার এটা দিলেও চলে। তাহলে এই হচ্ছে হুন্ডের রুল, যে ইলেকট্রনগুলো যখন অরবিটালে যাবে তখন আগে প্রত্যেকটা অরবিটালে একটা একটা করে ইলেকট্রন যাবে উইথ সেম স্পিন, তারপরে আবার প্রথম অরবিটাল থেকে আবার উইথ অপোজিট স্পিন আবার ঘুরতে শুরু করবে। তো এটা হয়ে গেল পি অরবিটাল। এবার যদি একই ঘটনা ডি অরবিটালে ঘটে সেটা কেমন হয় দেখো, সেটা ছোটো করে একটু দেখিয়ে দিই। ডি অরবিটালে ডি সাবশেলে 5খানা অরবিটাল আছে, ডি সাবশেলে 5খানা অরবিটাল। তাহলে D1 হলে আমরা কনভেনশনালি এখানে লিখব। যদি পরীক্ষায় এরকম কোয়েশ্চেন আসে একটা, যে এরকম ধরো ডি সাবশেলে একটা ইলেকট্রন আছে, তাহলে তার কনফিগারেশন কি হবে, ঠিক আছে। ধরো এরকম 4টে অপশান থাকলো,
কোয়েশ্চেনটা আমি আর লিখছি না এখানে, তোমরা কোয়েশ্চেনটা লিখে নাও আর তার আনসারটা এখান থেকে দেখে নাও। কোয়েশ্চেনটা হচ্ছে ডি সাবশেলে যদি একটা ইলেকট্রন থাকে, একটা ইলেকট্রন আছে, তাহলে তার কোন কোন পিকচারটা, কোন কনফিগারেশনটা কারেক্ট। ঠিক আছে, তা চারটে এরকম দিলাম আমি, চারটে অপশান দিলাম, এমসিকিউ চারটে অপশান থাকে। তাহলে ডি সাবশেলে একটা ইলেকট্রন আছে, কোন অপশানটা কারেক্ট, কোন কনফিগারেশনটা কারেক্ট। ঠিক আছে, ঠিক আছে, বা এটাকে তুমি এইখানে দিয়ে দাও। অর্থাৎ কনফিগারেশনটা কি D1, ডিতে একটা ইলেকট্রন আছে, তাহলে কোন চারটের মধ্যে কোন ছবিটা কারেক্ট? চারটেই কারেক্ট। কেন? ওই যে প্রত্যেকটা একটা সাবশেলের মধ্যে প্রত্যেকটা অরবিটাল ডিজেনারেট, মানে প্রত্যেকের শক্তি সমান। তাহলে যেহেতু প্রত্যেকটা অরবিটালের শক্তি সমান, তাই প্রত্যেকটা অরবিটালেই ইলেকট্রনের যাওয়ার ইকুয়াল টেন্ডেন্সি থাকবে। এবং স্পিনটা কনভেনশনালি আমরা উপরের দিকে লিখি প্রথমে, তার মানে এটাই নয় যে উপরের দিকেই প্রথমে লিখতে হবে। প্রথমটা যদি আমি স্পিন নিচের দিকে লিখি তাও হবে, আমি যদি প্রথম বক্সে ইলেকট্রনকে না লিখে লাস্ট বক্সে রাখি তাহলেও হবে, মাঝখানে রাখি তাহলেও হবে। কিন্তু আবারও বলছি, কনভেনশনালি আমরা কী করি, প্রথম থেকেই শুরু করি আর কি। তাহলে এইবার দেখো ডি সাবশেলে টোটাল 10টা ইলেকট্রন থাকবে, তো তাহলে ফার্স্ট ইলেকট্রন যদি এটা হয় তাহলে সেকেন্ড ইলেকট্রন এটা হবে, থার্ড, ফোর্থ, ফিফথ, এই যে সিঙ্গলি ফিল্ড হয়ে গেল প্রত্যেকটা অরবিটাল। এরপরে সিক্সথ ইলেকট্রনটা এসে এখানে পেয়ারিং করবে। তাহলে ডি সাবশেলে আরেকটা কোয়েশ্চেন, ডি সাবশেলে পেয়ারিং হওয়ার জন্য, ইলেকট্রনের পেয়ারিং হওয়ার জন্য মিনিমাম কটা ইলেকট্রন থাকতে হবে? ডি সাবশেলে 6টা ইলেকট্রন, সিক্সথ ইলেকট্রনটা এসেই তো পেয়ার হবে আর কি। 5খানা ইলেকট্রন থাকলে তো পেয়ারিং হবে না। আমি যদি এরকম করি যে 4টে ইলেকট্রনকে এখানে রাখলাম আর এইখানে কোনো ইলেকট্রন না দিয়ে আমি যদি এইখানে একটা ইলেকট্রন এনে পেয়ার করিয়ে দিই, তাহলে হুন্ডস রুলটা ভায়োলেট হয়ে গেল। এই রুলের বক্তব্য কী ছিল যে আগে প্রত্যেকটা অরবিটালকে সিঙ্গলি ফিল্ড হতে হবে, তারপরে পেয়ারিং হবে। তাই আমি যদি সিঙ্গলি ফিল্ড না করে আগেই পেয়ারিং করিয়ে দিই তাহলে রুলটা ভায়োলেট হয়ে গেল। তাহলে এই কনফিগারেশনটা এইবার রং, এটা কারেক্ট হলো না। তাহলে পেয়ারিং করতে গেলে ডি সাবশেলে মিনিমাম 6টা ইলেকট্রন দরকার, পেয়ারিং হবে তবে। তারপর 7টা এখানে আসবে, 8টা এখানে, 9th, 10th। তাহলে বলো একই রকমভাবে পেয়ারিং করতে গেলে পি সাবশেলে কটা ইলেকট্রন দরকার? পি সাবশেলে 3টে অরবিটাল, তাহলে 1, 2, 3, ফোর্থ ইলেকট্রনটা এসে পেয়ার্ড হবে, তাহলে 4টে ইলেকট্রন মিনিমাম দরকার। একই রকমভাবে এফ সাবশেলে কটা দরকার? এফে 7খানা অরবিটাল থাকে, সুতরাং 8th ইলেকট্রনটা এসে পেয়ারিং করবে। তাহলে আমরা যদি এরকম লিখি এখানে যে মিনিমাম নাম্বার অফ ইলেকট্রন রিকোয়ার্ড ফর পেয়ারিং, মিনিমাম নাম্বার অফ ইলেকট্রন রিকোয়ার্ড ফর পেয়ারিং, তা সেটা পি সাবশেলে কটা হবে? 4টে ইলেকট্রন দরকার। ডিতে ইলেকট্রন দরকার কটা বললাম? 6টা। এফে 8টা। ঠিক আছে। আর যদি আমরা এস অরবিটাল, এস সাবশেলও ভাবি, এস সাবশেলে তো একটাই অরবিটাল, তাহলে এই একটা ইলেকট্রন এলো আর সেকেন্ড ইলেকট্রন আসলেই পেয়ারিং হয়ে যাবে। আর অরবিটালে তো দুটো ইলেকট্রন ম্যাক্সিমাম থাকবে, সুতরাং এখানে 2টো ইলেকট্রন দরকার পেয়ারিং করার জন্য। বোঝানো গেল আশা করা যায়। এরপরে আমরা দেখব আউফবাউ প্রিন্সিপাল। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলতে ভুলে গেলাম, সেটা হচ্ছে দেখো এই যে ম্যাক্সিমাম মাল্টিপ্লিসিটি, এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে একটা টার্ম হয় স্পিন মাল্টিপ্লিসিটি। ফর্মুলা হচ্ছে 2s + 1। লক্ষ্য করো ক্যাপিটাল এস লিখেছি, যেখানে ক্যাপিটাল এস হচ্ছে ±½ × n বা n/2, যাই বলো না কেন। এনটা কি এখানে? এন হচ্ছে নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন উইথ সেম স্পিন, নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন উইথ সেম স্পিন। এই যে আমরা একটু আগে ছবিগুলো আঁকছিলাম, ওই যে একটা বললাম যে যদি একটাতে মানে ফিফথ অরবিটালটাতে ইলেকট্রন না দিয়ে তার আগেই পেয়ারিং করিয়ে দিলাম এবং বললাম যে এটা ভুল, তো সেইটার প্রমাণ হচ্ছে আমরা এখান থেকে পাবো। দেখো আমি ডি সাবশেলের 3টে কনফিগারেশন আঁকছি। 3টে কেন, আমি 3-4টেই আঁকতে পারি।
মানে ডি সাবশেলে ইলেকট্রন যাবে। এবার ইলেকট্রন তো আমি বিভিন্ন রকমভাবে ডি সাবশেলে ইলেকট্রন যাওয়াতে পারি, মানে আমার ইচ্ছে মতন, মনের মতন করে। ধরো D5, ডিতে 5খানা ইলেকট্রন যাবে, তাহলে যে কনফিগারেশনটা হচ্ছে আমাদের কারেক্ট সেটাকে আগে লিখছি। প্রত্যেকটা ইলেকট্রন সিঙ্গলি অকুপাইড হলো উইথ সেম স্পিন। এখানে যদি 5টাকে আমি নিচের দিকে অ্যারো দিতাম তাহলে সেটাও সেম হতো, তাই সেটাকে আমি আর লিখছি না আলাদা করে। এবার ধরো আমি আরেকটা করলাম, ধরো এটা এখানে নিচের দিকে অ্যারো দিয়ে দিয়েছি কিন্তু দুখানা, তাহলে 5খানা সিঙ্গলি অকুপাইড হলো কিন্তু সেম স্পিন হলো না, তাহলে এটা কি রুলটাকে ভায়োলেট করলো তো। এবার রুলটা ভায়োলেট কীভাবে হলো সেইটা আমরা ম্যাথমেটিক্যালি এখানে দেখাবো। ধরো আমি এরকম দিলাম, তাহলে রুলটা ভায়োলেট হলো, কারণ সিঙ্গলি অকুপাইড না করে তার আগে ফুলফিল করে দিলাম। আচ্ছা, এরকম করলাম, ঠিক আছে। এইবার দেখো, এবার আমার কাজ হচ্ছে স্পিন মাল্টিপ্লিসিটি বের করা। তার আগে কী করতে হবে, আমাকে টোটাল স্পিন বের করতে হবে। তাহলে এই ক্ষেত্রে নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন উইথ সেম স্পিন কটা আছে? 5টা। তাহলে আমি যদি এটাকে ছবিগুলোর নাম্বার দিচ্ছি, 1 2 3 4, 4টে ছবি দিলাম। আর আমি এখানটা একটু মুছছি, ওপরটা এটাকে আমি সামারাইজ করি। তাহলে দেখো 1 নম্বরের জন্য n কত? 5, নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন উইথ সেম স্পিন। তাহলে s কত? 5/2 প্লাস মাইনাস, মানে আমরা মড নিচ্ছি আর কি, হ্যাঁ, তাই জন্য প্লাস মাইনাস বলছি এবং ফাইনালি সাইনটাকে অমিট করছি। তাহলে 5/2। তাহলে স্পিন মাল্টিপ্লিসিটি কত? 2s + 1। তাহলে 2s + 1 করলে কত হয়? 6। 2 × this + 1, 6 হয়ে গেল। 2 নম্বর ছবিটার জন্য দেখো নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন সেম স্পিন কত? সেম স্পিন দেখো এই ওপরের যে অ্যারোটা, এটাকে যদি আমি +½ বলি তাহলে নিচের অ্যারোটা নিশ্চয়ই -½ স্পিন তো দু রকমেরই হয়। তাহলে এটা +½ এটা -½ তাহলে +½ এবং -½ মিলিয়ে টোটাল স্পিন কত হলো? 0। তাই জন্য এই দুটোকে আমি কেটে দিলাম, 0 হয়ে গেল, স্পিন তো কাউন্ট হচ্ছে না এখানে। আবারও এখানে -½ আর +½ কেটে গেল, তাই তো পড়ে থাকলো কি? একটাই পড়ে থাকলো। তাই জন্য আমরা বলছি যে নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন উইথ সেম স্পিন, যাদের স্পিন একই দিকে আছে তারা যতক্ষণ অপোজিট স্পিনের ইলেকট্রনের সঙ্গে কাটাকুটি না হচ্ছে ততক্ষণ তারা এক্সিস্ট করে। তাহলে কটা হয়ে গেল? একটা। তাহলে s = কত? ½ তাহলে স্পিন মাল্টিপ্লিসিটি কত? 2, তাই তো 2s + 1। 3 নম্বর ছবিতে দেখো +½ এবং -½ একসঙ্গে আছে, তাহলে টোটাল স্পিন এখানে 0, এখানেও তাই টোটাল স্পিন 0। তাহলে এটারও একটা হয়ে গেল n = 1, তাহলে এটারও স্পিন মাল্টিপ্লিসিটি 2। আর এইটার দেখো 4 নম্বরটার, এইটা 0 হয়ে গেল, +½ -½ মিলিয়ে 0 হয়ে গেল। আচ্ছা, এইটা উপরের দিকে +½ নিচের দিকে -½ 0 হয়ে গেল। পড়ে থাকলো কটা? দুটো। তাহলে টোটাল স্পিন কত হয়ে গেল? 1 হয়ে গেল না, ½ + ½ 1। তাহলে এটা স্পিন মাল্টিপ্লিসিটি কত হয়ে গেল? 3, 2s + 1। এইবার স্পিন মাল্টিপ্লিসিটি ম্যাক্সিমাম কোন ক্ষেত্রে? এই যে 6, এইটাই হচ্ছে হুন্ডের যে রুল তার ব্যাখ্যা। তাহলে আমরা এবার যে যত রকমভাবেই আমি একে ওরিয়েন্ট করি না কেন, আমি আমার ইচ্ছে মতন এই 4টে এঁকেছি, এটাকে আরও অনেক রকমভাবে আঁকা যায়। আমি দেখবো যে এইটা ছাড়া, বা যখন 5টাই হচ্ছে তোমার নিচের দিকে অ্যারো থাকবে সেটা ছাড়া আর কোনো সময়ই স্পিন মাল্টিপ্লিসিটির ভ্যালু কিন্তু 6 হবে না, তার থেকে কমই হবে। সুতরাং যখন স্পিন মাল্টিপ্লিসিটি ম্যাক্সিমাম, একমাত্র সেই কনফিগারেশনটাই হচ্ছে কারেক্ট, ঠিক আছে। এইবার আমরা আসবো আউফবাউ প্রিন্সিপাল। আচ্ছা, এইবার হচ্ছে আউফবাউ প্রিন্সিপাল। এই আউফবাউ শব্দটা হচ্ছে একটা জার্মান ওয়ার্ড, এটার মানে হচ্ছে টু বিল্ড আপ, ঠিক আছে, গড়ে তোলা। একটা বাড়ি তৈরি করার সময় যেমন একটা ইট দিয়ে পরপর আমরা সাজিয়ে দেওয়ালগুলো তৈরি করি, এইভাবে পুরো একটা কমপ্লিট একটা বাড়ি তৈরি হয়। একই রকমভাবে মনে করা হয় যে ইলেকট্রনগুলো একটা অ্যাটমের মধ্যে যে সাবশেলগুলো আছে সেই সাবশেলগুলোতে ইলেকট্রনগুলোকে পরপর সাজিয়ে পুরো অ্যাটমটাকে রেডি করা হয়, সেরকমটা মনে করা হয়।
তো সেই হিসাবে এই যে প্রিন্সিপাল তার বক্তব্য হচ্ছে যে ইলেকট্রনস আর অ্যাডেড progressively to various subshells in order of increasing energy। ইনক্রিজিং এনার্জি মানে এনার্জির কম থেকে বেশির দিকে যাচ্ছি আমরা, অর্থাৎ ইলেকট্রনগুলোকে প্রোগ্রেসিভলি পরপর বিভিন্ন সাবশেলে প্রবেশ করানো হয় তাদের এনার্জির অর্ডারে। অর্থাৎ ইনক্রিজিং অর্ডার মানে হচ্ছে সব থেকে কম এনার্জি যে সাবশেলের সেখানে ইলেকট্রন সবার আগে প্রবেশ করবে, তারপরে গ্র্যাজুয়ালি যত সাবশেলগুলোর এনার্জি বাড়বে সেই অর্ডারে ইলেকট্রনগুলো সাবশেলগুলোতে যাবে। তাহলে আমরা একটা জিনিস এখান থেকে লিখতে পারি যে subshell with lowest energy will be filled up first by electrons। ঠিক আছে, তারপরে গ্র্যাজুয়ালি ইনক্রিজিং অর্ডার অফ এনার্জিতে সাবশেলগুলোতে ইলেকট্রন প্রবেশ করবে। এবার এই যে এনার্জি অফ সাবশেল এইটা আমরা কী করে ডিফাইন করব বা বুঝবো কী করে যে কোন সাবশেলের এনার্জি বেশি বা কার কম? দেখো আমি এখান থেকে কী বললাম যে আমি শুরুতে একটা কথা বলেছিলাম যে আউটবাউ প্রিন্সিপাল কি ডিসাইড করে যে কোন সাবশেলে ইলেকট্রন আগে প্রবেশ করবে সেইটা। এবার এক একটা সাবশেলের মধ্যে ইলেকট্রন কোন অরবিটালে কীভাবে যাবে সেইটাকে ডিসাইড করবে হুন্ডস রুল। আর তারও পরে একটা পার্টিকুলার অরবিটালের মধ্যে ইলেকট্রনগুলো কটা থাকবে কীভাবে থাকবে সেটাকে ডিসাইড করে পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল। ঠিক আছে, তা যাই হোক আমরা এবার লিখছি এনার্জি অফ সাবশেল, মানে কি করে আমরা বুঝবো যে কোন সাবশেলের এনার্জি বেশি বা কম? দুটো কেস, একটা হচ্ছে ফর সিঙ্গেল ইলেকট্রন সিস্টেম যেগুলো আমরা বোর থিওরিতে পড়েছি, তাই না, হাইড্রোজেন, হিলিয়াম প্লাস এটসেট্রা। সিঙ্গেল ইলেকট্রন সিস্টেমের ক্ষেত্রে এনার্জির অর্ডারটা হচ্ছে 1s সাবশেল এর এনার্জি কম, তারপরে হচ্ছে 2s 2pর এনার্জি সেম, তারপরে 3s 3p 3dর এনার্জি সেম যেগুলো আবার এদের থেকে বেশি, আর ফাইনালি 4s 4p 4d 4f। এই হচ্ছে সিঙ্গেল ইলেকট্রন সিস্টেমের ক্ষেত্রে। কিন্তু আমরা এটা নেগলেক্ট করি আর কি, আমরা মাল্টি ইলেকট্রন সিস্টেমটাই নিয়ে যেহেতু আউটবাউ প্রিন্সিপাল চলে আর কি, তাই আমরা ওইটাকে নিয়েই বেশি কনসিডার করি আর এইটা আমরা ভুলে যাই। তাই যদি পরীক্ষায় কোয়েশ্চেন এরকম আসে যে হাইড্রোজেন অ্যাটমের জন্য 4টে সাবশেল দেওয়া হলো, এদের এনার্জির কারেক্ট অর্ডার কোনটা, তখন আমরা ওই মাল্টি ইলেকট্রনটা দিয়ে করে ফেলি আর কি। হ্যাঁ, তো এখানে এই যে ব্যাপারগুলো আছে এইগুলোকে আমরা একেবারেই নেগলেক্ট করি, এইটা করলে কিন্তু হবে না। সেকেন্ডলি হচ্ছে ফর মাল্টি ইলেকট্রন সিস্টেম। এবার মাল্টি ইলেকট্রন সিস্টেমের ক্ষেত্রে আমরা সাবশেলের এনার্জিগুলো ডিফাইন করতে গেলে যে রুলটা ব্যবহার করি সেটাকে আমরা বলি n+l রুল। এই রুলটার আরও একটা নাম আছে যে নামটা খুব একটা প্রচলিত নয়, খুব একটা নামটা আমরা সবাই জানি না, সেটা হচ্ছে বোর-বারি রুল। ঠিক আছে, আমরা কমনলি এটাকে n+l রুল এই নামেই চিনি। এবার এই রুলের আন্ডারে দুটো বক্তব্য আছে, রুলের দুটো পয়েন্ট আছে আর কি। ফার্স্ট পয়েন্টটা হচ্ছে যে এনার্জি অফ সাবশেল ভ্যারিজ উইথ ভ্যালু অফ n+l। অর্থাৎ যে সাবশেলের n+l ভ্যালু বেশি সেই সাবশেলের এনার্জি বেশি। তাহলে ইলেকট্রন কোথায় আগে প্রবেশ করবে? যে সাবশেলের এনার্জি কম সেখানে। তাহলে আমাদের দুটো অরবিটাল দেওয়া হয়, সাপোজ তোমাকে বলা হলো যে এক্সাম্পল 1 হচ্ছে 1s আর 2s, এই দুটো অরবিটালের মধ্যে ইলেকট্রন কোথায় আগে প্রবেশ করবে? এই দুটো সাবশেলের মধ্যে ইলেকট্রন কোথায় আগে প্রবেশ করবে? যেখানে এনার্জি কম সেখানে। এবার সেটাকে ডিসাইড করবে n+l। তাহলে এর ক্ষেত্রে দেখো n হচ্ছে 1, l হচ্ছে 0,
আর এর ক্ষেত্রে এন হচ্ছে কত 2 না, আর এল হচ্ছে 0, তাহলে এন প্লাস এল ভ্যালু কম কোথায় 1s এ, তাহলে আমরা বলবো যে এনার্জি হচ্ছে 1s লেস দেন 2s। ঠিক আছে, বোঝাতে পারলাম। সেকেন্ড এক্সাম্পল দেখো, সেকেন্ড এক্সাম্পল হচ্ছে 2s 2p, তাহলে n প্লাস এল বের করি আগে। n প্লাস এল কত, এর 2 প্লাস 0, এর হচ্ছে 2 প্লাস 1 মানে 2 মানে 3, তাহলে অ্যান্সার কী হবে 2s এর থেকে 2pর এনার্জি বেশি, তাহলে এনার্জি যার কম সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করবে। তাহলে দেখো এই তিনটের মধ্যে আমরা রিলেশন পেয়ে গেলাম। 1s ইলেকট্রনের এনার্জি সবথেকে কম, 1s এর এনার্জি সবথেকে কম, তাই ইলেকট্রন সবার আগে 1s যাবে, তারপর 2s এ, 2s এর পর 2pতে। তারপর দেখো আরও এক্সাম্পল দেখো 3s 3p, হ্যাঁ এই দুটো দেখি। তাহলে এই দুটোর ক্ষেত্রে কী হচ্ছে দেখো 3 প্লাস 0 আর এখানে 3 প্লাস 1, তাহলে এটা 3 এটা 4, তাহলে 3s এর হচ্ছে কম। ঠিক আছে, 3s এর কম 3p থেকে। তাহলে এইভাবে আমরা এনার্জির অর্ডার বের করব সাবশেলের, এবং সেইভাবে আমরা কোথায় ইলেকট্রন আগে যাবে সেইটা আমরা ডিসাইড করব। এটা হচ্ছে ফার্স্ট রুল, n প্লাস এল রুলের প্রথম বক্তব্য। এইবার n প্লাস এল রুলের সেকেন্ড যে বক্তব্যটা সেইটা দেখো। সেকেন্ড বক্তব্যটা বলার জন্য আমি আরেকটা এক্সাম্পল আনি, সেটা হচ্ছে এখানে 3s আর 3p করলাম তো, এরপর দেখো 3d যদি করি, আর কি করলাম 3d 4s 4p, এই তিনটে যদি আমি কম্পেয়ার করি, তাহলে দেখো 3 প্লাস এল ভ্যালু কত 2 না, ডি অরবিটালের জন্য এল ভ্যালু 2 হয় ডি সাবশেলে, তাহলে 5, 4 প্লাস 0 কত 4, 4 প্লাস 1 কত 5। এইবার দেখো এর তো 4 সব থেকে কম, তাহলে 4s এর এনার্জি এই তিনজনের মধ্যে সব থেকে কম হয়ে গেল। এবার এদের মধ্যে কার, এ তো n প্লাস এল ভ্যালু তো সমান হয়ে গেছে। এইখানে আমাদের আসছে n প্লাস এল এর সেকেন্ড রুল। সেকেন্ড রুলটা হচ্ছে রুল 2 হচ্ছে when n plus l value for two subshell are same, যখন সেম হয়ে গেল তখন subshell with lower value of n will have lower energy। বুঝা গেল, n প্লাস এল যখন সেম হয়ে গেল তখন যে সাবসেলের এনটা কম হবে তার এনার্জি কম হবে। তাহলে এই যে n প্লাস এল এখানেও 5 এখানেও 5, এবার আমরা দেখব যে n ভ্যালু কম কার, এর হচ্ছে 3d, তাহলে n হচ্ছে 3 আর এর হচ্ছে n কত 4, তাহলে এর যেহেতু n কম তাই এর এনার্জি কী হবে কম। তাহলে এদের অর্ডার হচ্ছে সবথেকে ছোটো হচ্ছে, মানে সবথেকে কম এনার্জি হচ্ছে 4s এর, তারপরে 3dর, তারপরে 4pর। রাইট, আরেকটা এক্সাম্পল দেখি, এখানে 4 হয়ে গেল, 5 নম্বর এক্সাম্পল দেখি। 5 নম্বর এক্সাম্পল হচ্ছে ধরা যাক 4f 5s 4p 5d। তাহলে দেখো 4 প্লাস 3 7, 5 প্লাস 0 4 প্লাস 1 5 প্লাস 2, তাই তো। ডি এর জন্য এল ভ্যালু 2 হয় তো, আর এফ এর জন্য 3 হয়, এস এর জন্য 0 হয়, পি এর জন্য 1 হয়, তাহলে এই হয়ে গেল। তাহলে এন প্লাস এল কম হচ্ছে এদের মধ্যে, আবার এনটা কম হচ্ছে এর, তাহলে 4pর এনার্জি সবথেকে কম। তাহলে আমরা লিখব যে এনার্জি 4p সবথেকে কম, তারপরে 5s, তারপরে এই দুজনের মধ্যে এন প্লাস এল সেম, এন হচ্ছে 4-এর কম, তাহলে 4f অ্যান্ড ফাইনালি 5d। তাহলে এই যে ব্যাপারগুলো এইগুলো কিন্তু খুব 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 ইম্পর্টেন্ট, এবং এখান থেকে আমাদের আলটিমেটলি ইলেকট্রনিক কনফিগারেশন বের করতে হয় এলিমেন্টসগুলো। সেইগুলো কী করে করবো দেখো। তাহলে এইভাবে প্রত্যেকটা এলিমেন্টের এইভাবে প্রত্যেকটা সাবশেলের এনার্জি এইভাবে বের করে করে কার কম কার বেশি সেইভাবে মনে রাখাটা যেহেতু একটু কঠিন ব্যাপার। ধরো তোমাকে বললো যে অক্সিজেনের ইলেকট্রন কনফিগারেশন লেখো, তাহলে অক্সিজেনের 8টা ইলেকট্রন আছে, তাহলে সবার আগে ইলেকট্রন কোন সাবশেলে যাবে,
যার এনার্জি সবথেকে কম, দ্যাট ইজ 1s, তারপরে 2s, তারপরে 2p। এবার কার পরে কোনটা সেটা করার সময় কি আমরা বারবার এইরকম হিসাব করব না, তো সেটার জন্য একটা ট্রিক আছে। সেটা হচ্ছে দেখো, সেই ট্রিকটা করার জন্য আমাদের একটা ছবি আঁকতে হবে। আমরা ইলেকট্রন সাবশেলগুলোকে এরকমভাবে লিখব। প্রথম কক্ষপথে একটাই সাবশেল 1s, পরেরটায় দেখো 2s 2p, তারপরেরটায় 3s 3p 3d। এখানে তো 2d তো হয় না, আমরা কেন হয় না আগে আমরা এক্সপ্লেন করেছিলাম। হ্যাঁ, 4s 4p 4d 4f। 5 তো sp df সবকটাই হবে, 6 তাই sp df সবকটাই হবে। কিন্তু আমরা এত দূর যাব না, আমরা কি করব এবার দেখো কি করছি আমি। এইবার কতগুলো সমান্তরাল প্যারালাল লাইন কতগুলো টানতে হবে, কীরকম দেখো। এটা প্যারালাল লাইন টানলাম, ঠিক আছে। কার সঙ্গে প্যারালাল না, এটার সঙ্গে। এ দেখো কতগুলো প্যারালাল লাইন আমি টানছি, ঠিক আছে। এইবার কি করব দেখো, আমরা অ্যাকচুয়ালি এইখান থেকে যাব আর কি, যাওয়া শুরু করব। গিয়ে এইখান থেকে আবার আমি ব্যাক করে এলাম, আবার এই লাইনটা ধরে আবার যাওয়া শুরু করলাম, আবার এখান থেকে ব্যাক করে এলাম, আবার এই লাইন দিয়ে যাওয়া শুরু করলাম, ঠিক আছে। আবার এখান থেকে ব্যাক করে এলাম। প্রত্যেকটা এই রেড কালারের যে লাইনগুলো, এগুলো থেকে আমরা যেতে লাগবো আর কি এদিকে। আমি আর ডটেড লাইনগুলো আঁকছি না, তাহলে এখানটা দেখতে বিচ্ছিরি টাইপের হয়ে যাচ্ছে। মোট কথা প্রত্যেকটা লাইন যেটা অরবিটালগুলো সাবশেলগুলোর উপর দিয়ে গেছে, আমি উপর থেকে নিচের দিকে নামবো প্রত্যেকটাতে, ঠিক আছে। উপর থেকে নিচের দিকে নামি, আমি এই ডটেড লাইনগুলোকে মুছে দিই, তাহলে একটু জায়গাটা একটু ক্লামসি হয়ে গেছে। এটা যদি মুছে দিই তাহলে দেখবে সবার আগে 1s নিশ্চয়ই আছে, তাহলে 1s-এর আমার এনার্জি সব থেকে কম, ঠিক আছে। তারপর দেখো 2s 2s-এর পর 2p 3s 2p 3s। আমি কি বললাম যে প্রত্যেকটা লাইনে আমরা ওপর থেকে নিচের দিকে নামবো, তাহলে 2p-র পর 3s, তারপরে 3p 4s 3p 4s, তারপর দেখো 3d 4p 5s 3d 4p 5s। 5s-টাকে নিচে লিখি, নিচে কেন লিখছি পরে বলছি। 5s আর 2 নিচে লিখি। 5s-এর পরে দেখো 4d 5p 6s 4d 5p 6s। চললো এরমভাবে। আমাদের দরকার নেই এত কিছু মনে রাখার, আমাদের যে কটা নর্মালি আঁকতে ইলেকট্রনিক কনফিগারেশন লিখতে দেয়, তাতে করে আমাদের এই মোটামুটি এই 3D পর্যন্ত করলেই হয় আর কি। 1s থেকে 3D পর্যন্ত এই যে এনার্জিগুলো কার পরে কার সেটা আমাদেরকে মনে রাখতে হবে, বা 3D বা 4p অবধি ধরো, ঠিক আছে। বাদবাকি তার বাইরে যেগুলো আছে সেগুলো খুব একটা ইলেকট্রনিক কনফিগারেশন লিখতে দেয় না, বা প্রয়োজন সেইভাবে পড়ে না আর কি। এবার দেখো একটা জিনিস, এই যে আইডিয়াটা, এইখান থেকেই আমাদের মডার্ন যে পিরিয়ডিক টেবিলের ধারণাটা এই ইলেকট্রনিক কনফিগারেশন থেকেই এসেছে। আমরা এখান থেকে ইলেকট্রনিক কনফিগারেশন আঁকবো, কী করে আঁকবো সেটা আমি এক্ষুনি বলছি। তার আগে দেখো, তার আগে হচ্ছে এই যে 1s, যখনই কোনো একটা s অরবিটাল শুরু হবে, দেখো 1s-এর পরে 2s হয়ে গেল না, তাহলে এই 1s-টা সিঙ্গেল স্বতন্ত্র। এইটা হচ্ছে পর্যায় সারণীর ফার্স্ট পিরিয়ড, প্রথম পর্যায়ে আমরা জানি কটা ইলেকট্রন থাকে প্রথম পর্যায়ে, কটা এলিমেন্ট থাকে, দুটো এলিমেন্ট থাকে, কে থাকে হাইড্রোজেন আর হিলিয়াম। এবার এইটা আসছে কোত্থেকে, এই জায়গা থেকে, যেহেতু s অরবিটালে ম্যাক্সিমাম কটা ইলেকট্রন থাকে, s অরবিটালে ম্যাক্সিমাম ইলেকট্রন থাকে দুটো, তাহলে 1s অরবিটালে যদি ইলেকট্রন থাকতে হয় তাহলে সেটা হতে পারে 1s-এ একটা ইলেকট্রন আছে, বা হতে পারে 1s-এ দুটো ইলেকট্রন আছে। আমরা এরকম উচ্চারণ করি 1s1 1s2 এরকম, মানে স্কোয়ার বা কিউব এরকম বলি না আমরা। 1s1 মানে 1s সাবশেলে একটা ইলেকট্রন আছে, 1s2 মানে 1s সাবশেলে দুটো ইলেকট্রন আছে। এবার একটা ইলেকট্রন আছে কোন এলিমেন্টের, হাইড্রোজেন, তাহলে হাইড্রোজেনের ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে এইটা 1s1। আর দুটো ইলেকট্রন কার থাকে, হিলিয়ামের, তাহলে হিলিয়ামের কনফিগারেশন হচ্ছে 1s2, ঠিক আছে।
এবার 1s3 তো হয় না, কারণ একটা অরবিটালে দুটোর বেশি তিনটে ইলেকট্রন থাকতে পারে না অ্যাকর্ডিং টু পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল। তাহলে যেই 1s এ দুখানা ইলেকট্রন হয়ে গেল, নেক্সট আমাকে চলে আসতে হবে কোথায়, 2s এ, রাইট? তাহলে 2s এ ইলেকট্রন কটা থাকতে পারে, একটা থাকতে পারে বা দুটো থাকতে পারে। এবার তুমি ভাবো লিথিয়াম। লিথিয়ামে কটা টোটাল ইলেকট্রন, তিন অ্যাটমিক নাম্বার 3 হলো 3টে ইলেকট্রন। তাহলে কোথায় থাকবে ইলেকট্রন, লোয়েস্ট এনার্জি সাবশেলে সবার আগে। লোয়েস্ট এনার্জি সাবশেল হচ্ছে 1s, সবার আগে 1s ইলেকট্রন যাবে, কটা যাবে, ম্যাক্সিমাম দুটো যাবে। পড়ে থাকলো কটা, একটা, সেই একটা কোথায় যাবে, 1s এর ঠিক পরের ইনক্রিজ অর্ডারে আমরা যদি যাই আউবো প্রিন্সিপাল অনুসারে, তাহলে যে আমরা সাবশেলটা পাবো দ্যাট ইজ 2s। তাহলে 2s1। তাহলে লিথিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন কত, 1s2 2s1। এখানে একটা জিনিস মনে রাখবে, অনেকে 1s আর 2s এর মাঝখানে একটা কমা দিয়ে দেয়, এখানে কমার কোনো ব্যাপার নেই, পরপর লিখবো আমরা, ঠিক আছে? যাই হোক, তাহলে 2s থেকে একটা আবার নতুন, এবার লিথিয়াম আমরা জানি যে পর্যায় সারণীতে সেকেন্ড পিরিয়ডে থাকে না, হাইড্রোজেন হিলিয়াম, আর সেকেন্ড পিরিয়ড লিথিয়াম থেকে শুরু হয়, তাহলে ওটা হচ্ছে সেকেন্ড পিরিয়ড। তো এই যে 2s থেকে শুরু হয়ে গেল সেকেন্ড পিরিয়ড পর্যায় সারণীতে। 2s থেকে আমরা চলবো আপ টু 2p। যখনই আমরা কোনো একটা এস দেখে নেব, এস সাবশেল দেখে নেব, এস সাবশেল মানেই হচ্ছে এখান থেকে পর্যায় সারণীর একটা নতুন পর্যায় বা নতুন পিরিয়ড শুরু হচ্ছে। তাহলে এটা যদি আমরা বলি ফার্স্ট পিরিয়ড পর্যায় সারণীতে, তাহলে 2s আর 2p মিলিয়ে হয় সেকেন্ড পিরিয়ড, ঠিক আছে? মনে করে দেখো, সেকেন্ড পিরিয়ডে কটা এলিমেন্ট থাকে, ফার্স্ট পিরিয়ডে দুটো এলিমেন্ট, সেকেন্ড পিরিয়ডে 8টা এলিমেন্ট থাকে, 8টা। কোত্থেকে হয় 8টা, 2s এ দুটো ইলেকট্রন থাকবে, আর 2pতে ম্যাক্সিমাম, পিতে কটা ইলেকট্রন থাকতে পারে, 6টা, তাই না? তাহলে 2 আর 6 মিলিয়ে কথা হয়ে গেল 8। তাহলে s1 যদি হয় তাহলে সেটা একটা এলিমেন্টের কনফিগারেশন লিথিয়াম, যদি 2s2 হয় সেটা আরেকটা এলিমেন্টের কনফিগারেশন বেরিলিয়াম, 4 হলে 1s2 2s2। যেই 2s এ দুটো ইলেকট্রন হয়ে গেল, 2s এ তো আর ইলেকট্রন যাবে না, কারণ 2s এ একটাই অরবিটাল এবং একটা অরবিটালে দুটোর বেশি তিনটে ইলেকট্রন থাকে না। তাহলে 2s2 হয়ে গেলে নেক্সট চলে আসবে 2p সাবশেল। তাহলে 5 নম্বর যে এলিমেন্ট আছে বোরন, তার হচ্ছে 1s2 2s2, আর 2pতে একটা ইলেকট্রন থাকবে। 2pতে তো ম্যাক্সিমাম 6টা ইলেকট্রন থাকতে পারে, তো একটা তো রাখতেই পারি আমি। তাহলে এই যে প্রত্যেকটা 2pতে একটা হলো, নেক্সট এলিমেন্ট হচ্ছে কার্বন, তার 2pতে দুটো ইলেকট্রন হবে, কার্বন 6 যদি হয়, তাহলে 1s2 2s2 2p2, ঠিক আছে? নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, নিয়ন, ঠিক আছে? তো দেখো কি হচ্ছে, 1s2 2s2 2p3, 1s2 2s2 2p4, ফ্লুরিন হচ্ছে 2s2 2p5, নিয়ন হচ্ছে 2s2 2p6। যেই 2p6 হয়ে গেল, পি সাবশেলে তো 6টার বেশি ইলেকট্রন থাকবে না, p7 পরের জনকে আমি দিতে পারবো না, তাহলে পরের জনকে কি দিতে হবে, 3s দিতে হবে। অর্থাৎ 10-এর পরে 11 নম্বর যে এলিমেন্ট, 11 নম্বর এলিমেন্টকে সোডিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন হবে এই এতটা, তারপরে আমরা লিখব 3s1। তাহলে এই যেই 3s শুরু হয়ে গেল, এইখান থেকে পর্যায় সারণীর আরেকটা নতুন পিরিয়ড শুরু হলো। যদি পর্যায় সারণীর বা পিরিয়ডিক টেবিলের ছবি সামনে থাকে, তাহলে খুলে দেখো যে সোডিয়াম কিন্তু থার্ড পিরিয়ডে আছে, এবং থার্ড পিরিয়ডের শুরুতেই সোডিয়াম, সেকেন্ড পিরিয়ডের শুরুতেই লিথিয়াম। অর্থাৎ যখনই এস শুরু হচ্ছে সেইখান থেকেই কোনো একটা নতুন পিরিয়ড শুরু হচ্ছে। 4s থেকে এই পর্যন্ত হচ্ছে ফোর্থ পিরিয়ড। কেন এই পর্যন্ত, কারণ এই এস শুরু হয়ে যাচ্ছে, আবার এইটুকু হচ্ছে ফিফথ পিরিয়ড, তারপর এটা সিক্সথ পিরিয়ড, ঠিক আছে? তাহলে এইখানে আমরা কি করলাম, এইখানে আমরা অ্যাটমিক স্ট্রাকচারের সঙ্গে আমরা পিরিয়ডিক টেবিল চ্যাপ্টারের রিলেশনটা কি সেইটা আমরা বোঝানোর চেষ্টা করলাম। পিরিয়ডিক টেবিল চ্যাপ্টারে এবার এইগুলো আমাদের ভীষণ কাজে লাগবে। তাহলে আমরা এবার কি করছিলাম, আমরা আউবো প্রিন্সিপাল বললাম, এনার্জি অফ সাবশেল বললাম, এইবার আমরা ইলেকট্রনিক কনফিগারেশন লেখা অলরেডি চালু করে দিয়েছি। 10টা এলিমেন্টের ইলেকট্রনিক কনফিগারেশন অলরেডি আমি লিখে ফেলেছি। 11 নম্বর এলিমেন্ট হচ্ছে সোডিয়াম। তাহলে সোডিয়ামের দেখো 1s2 2s2 2p6 অ্যান্ড দেন 3s1। ম্যাগনেসিয়ামের 12। ইলেকট্রনিক কনফিগারেশন লেখার সময় অ্যাটমিক নাম্বার মনে রাখতে হবে,
অন্তত প্রথম 30টার তো মনে রাখতেই হবে অ্যাটমিক নাম্বার। তো দেখো 1s2, 2s2, 2p6, পিতে 6টার বেশি 7টা থাকে না, তাই পি এর পরে আমাকে চলে যেতে হবে 3s2তে। অ্যালুমিনিয়াম 13, 1s2, 2s2, 2p6, 3s2, 3s এর পরে দেখো কি আছে 3p, 3pতে একটা ইলেকট্রন গেল। 3pতে ম্যাক্সিমাম কটা ইলেকট্রন যেতে পারবে? 6টা। তার মানে 13-র পরে 14 নম্বর যে থাকবে সিলিকন, তার এখানে লাস্টে হয়ে যাবে 3p2, বাকি এইটুকু সেম। ঠিক আছে, এবার এখানে একটা জিনিস উল্লেখযোগ্য, সেটা হচ্ছে যে এই যে নিয়ন, এটা তো নিষ্ক্রিয় গ্যাস, ইনার্ট গ্যাস, গ্রুপ 18 এলিমেন্ট। এই জন্য নিয়নের পরে আমরা যখন সোডিয়াম লিখি, তখন সোডিয়াম কোথায় লিখলাম? এই যে তখন এই যে এইটুকু পোর্শান না লিখে অনেক সময় আমরা এই নিয়নটাকে এখানে মানে এর যে কি বলবো, এর যতটুকু কনফিগারেশন আছে সেইটার রিফ্লেকশন আমরা এখানে দিতে পারি, এবং আমরা বলতে পারি যে সোডিয়ামের কনফিগারেশন এরকম। ব্র্যাকেটের মধ্যে নিয়নকে রাখা হয়, ব্র্যাকেটের মধ্যে এনই লেখা মানেই আমি 1s2, 2s2, 2p6 লিখে ফেললাম, তারপর কি পড়ে থাকলো 3s1। ঠিক আছে, একই রকমভাবে সিলিকনের পরে ফসফরাস, তাহলে ফসফরাস যখন আমি লিখবো আমি এরকমও লিখতে পারি, এনির পরে 3p5, অথবা আমি এরকম লিখতে পারি ফসফরাস। আচ্ছা, আমি এবার এই এনার্জি সিকোয়েন্সটা মুছছি। অথবা আমরা লিখতে পারি এরকম, দেখো একদম সিম্পলি যেরকম লিখি 1s2, 2s2, 2p6, 2, 4, 4 6 10, আর 2 12। ও, এটা ভুল করেছি না, এটা 3p3 হবে, 12 আর 3 15। তাহলে এই হয়ে গেল কনফিগারেশন। ঠিক আছে, তাহলে 14 হয়ে গেল, 15 হয়ে গেল, এরপর 16 সালফার। 16 থেকে বাদবাকিগুলো তোমরা করো, কত অবধি? 20 অবধি করো। আমি আবার এখানে 21 থেকে বলছি। 21 থেকে 30 আমাদের আবার একটু ইম্পর্টেন্ট থাকে। 21 নম্বর হচ্ছে আমাদের স্ক্যান্ডিয়াম। ঠিক আছে, তো দেখো 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3pর পরে 4s, 4s এর পর 3d। এই যে এনার্জি সিকোয়েন্সটা আমি মুছলাম, সেখানে দেখবে 3pর পরে 4s আছে, 4s এর পর 3d আছে। তাহলে 3dতে কত ইলেকট্রন হবে? একটা। কেন একটা হবে? দেখো 2 4 6, 2 আর 2 4 আর 6 10, আর 2 12, 6 18, 20, 21। এইবার 4s এর এনার্জি কম, তাই এখানে ইলেকট্রন আগে প্রবেশ করলো, তারপর 3dতে গেল। কিন্তু অনেক সময় আমরা এটাকে এরকম লিখি যে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3p6 এর পরে আমরা 3dটাকে লিখি 3d1, 4s2। কেন লিখি এরকম? কারণ 4s সাবশেলটা 4 নম্বর অরবিটে আছে। এবার নিউক্লিয়াস থেকে তো 1 2 3 4, n=4টা দূরে আছে, 3dটা এখানে আছে, আর 4sটা এখানে আছে। এবার নিউক্লিয়াস থেকে দূরত্বের যে সিকোয়েন্স, সেই অর্ডারে সাজিয়ে লিখলে ব্যাপারটা এরকম লিখতে হয়। আর আউটবো প্রিন্সিপাল থেকে আমি যদি এনার্জি অর্ডারে সাজিয়ে লিখি, তাহলে ব্যাপারটা এরকম লিখতে হয়। এখন দুটোই কারেক্ট। ঠিক আছে, দুটোর মধ্যে যে কোনো একটা তুমি লিখলে আর কেউ কেটে দিল, সেটা হতে পারে না, দুটোই কারেক্ট। কিন্তু তাও আমরা মানে পরবর্তীকালে আমাদের ইলেকট্রনিক কনফিগারেশন থেকে আরও অনেক কিছু কাজকর্ম করতে হয়, সেই কারণে আমরা কনভেনশনালি এইটাই লিখি আর কি। যেহেতু এটা 3 নম্বর শেলের মধ্যে, তাই এই 3s, 3p, 3d মিলিয়ে 3rd শেল হয়ে গেল, তাই এটাকে ভেতরের দিকে রাখি। কিন্তু তুমি যদি এটা লেখো তাহলেও অবশ্যই কারেক্ট। এবার স্ক্যান্ডিয়ামের পরে আসছে টাইটেনিয়াম 22। টাইটেনিয়াম যদি হয়, একটা জিনিস দেখো, লক্ষ্য করো এখানে, আমি বললাম 20 অবধি লিখে নিতে, কিন্তু আর্গন তো 18। আর্গন আবারও একটা নিষ্ক্রিয় গ্যাস, নিয়নের নিচেই আর্গন থাকে। তাহলে আর্গনের দেখো এরকম হয় 1s2, 2s2, 2p6, 3s2, 3p6। সমস্ত p6গুলো হচ্ছে পিতে 6 নম্বর ইলেকট্রন যেই চলে গেল, তখনই সেটা হয়ে গেল আমাদের নিষ্ক্রিয় গ্যাস। এবার এইটার ঠিক পরেই 18 নম্বরের পরে শুরু হয় 19 নম্বর হচ্ছে পটাশিয়াম, 20 হচ্ছে ক্যালসিয়াম, 21 হচ্ছে স্ক্যান্ডিয়াম। তো দেখো এই যে 3p6 না, মানে এই যে এই পর্যন্ত, এইটার বদলে আমরা আবারও
এখানে লিখতে পারি এরকম আর্গন, আর্গন মানে এই 3p6 অবধি আমি লিখে ফেললাম। তারপরে আমি এখানে লিখব 3d1 4s2, ঠিক আছে। একই রকমভাবে টাইটানিয়ামকে আমি লিখতে পারি আর্গন 3d2 হবে এবার, হ্যাঁ না, 3d1 হয়েছিল এখানে, তারপরে 3d2, এইভাবে 3d3 4 3d4 এসব হয় আর কি। তো দেখো আমরা লিখছি তাহলে 24 নম্বর, 25 নম্বর, 26 নম্বর, 29 নম্বর। বাকি এখানে যা পড়ে থাকলো 30 নম্বরের মাঝামাঝি, যেমন ধরো ভ্যানাডিয়াম 23, কোবাল্ট 27, নিকেল 28 আর জেডএন 30। এইগুলো তোমরা বাড়িতে করবে, ঠিক আছে, এইগুলো বাড়িতে করবে। ইলেকট্রনিক কনফিগারেশন এই কটা আমি এখানে বলছি কারণ এগুলো একটু ইম্পর্টেন্ট আছে। তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ক্রোমিয়াম এবং কপার, এখানে স্টার চিহ্ন দিয়ে দাও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। দেখো ক্রোমিয়াম কি হচ্ছে, দেখো 1s2 2s2 2p6 3s2 3p6। আমি আগে 4s লিখি তাহলে তোমাদের বোঝাতে সুবিধা হবে। এতটুকু হয়ে গেল মানে আর্গন অবধি হয়ে গেল, 18টা হয়ে গেল। 18-র পরে নেক্সট 4s ইলেকট্রন গেল দুটো, 20খানা হয়ে গেল। নেক্সট 3dতে কটা যাবে, টোটাল 24 ইলেকট্রন, তাহলে এই অবধি 20খানা হয়ে গেল, পরে থাকলো কটা, 4টে, তাহলে 3d4, কারেক্ট। ম্যাঙ্গানিজ দেখো 1s2, আমি এই প্রথম যেরকম লিখেছিলাম এইভাবেই এখানে লিখছি যাতে ফার্স্ট টাইম তোমাদের বুঝতে সুবিধা হয়। আমি 3dটাকে ভেতরে লিখছি না। 2p6 3s2 3p6 4s2 3d5 হলো। আয়রন 1s2 2s2 2p6 3s2 3p6 পর্যন্ত লিখলে আমাদের আর্গন অবধি হয়ে গেল, 18 অবধি হয়ে গেল। 18, 4s দুটো, 20, 20 আর 6 26, ঠিক আছে। এবার কপার 1s2 2s2 2p6 3s2 3p6 আর্গন অবধি হয়ে গেল। নেক্সট 4s2 20 অবধি হয়ে গেল, ক্যালসিয়াম অবধি হয়ে গেল। তারপরে 3d9 20 অবধি হয়ে গেল, 20 আর 9 29, কারেক্ট। এবার আমি যেটা বলছিলাম যে ক্রোমিয়াম এবং কপারের ক্ষেত্রে এই দুটো খুব গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ দেখো, মুছে নিই বোর্ডটা। গুরুত্বপূর্ণ এই কারণে যে এই মুহূর্তে যে কনফিগারেশনগুলো লেখা আছে বোর্ডে, এইগুলো ক্রোমিয়াম এবং কপারের জন্য এই দুটো কনফিগারেশন হচ্ছে ইনকারেক্ট। এইগুলো লিখলে পরীক্ষায় কিন্তু কেটে দেবে, এগুলো ঠিক নয়। একমাত্র এই যে আমরা পরে পড়বো যেগুলোকে ডি ব্লক এলিমেন্ট বলে, তো 3D সিরিজ বলা যায় এদেরকে, যেহেতু 3Dতে ইলেকট্রন আসছে লাস্টে, তাই এদেরকে 3D সিরিজের এলিমেন্ট এরকম বলা হয়। এখন এই 3D সিরিজের মধ্যে একমাত্র ক্রোমিয়াম এবং কপার এই দুটো হচ্ছে এক্সেপশনাল ইলেকট্রনিক কনফিগারেশন দেখায়। আসলে কনফিগারেশনটা এরকম হবে, ক্রোমিয়ামের কি হয় দেখো 1s2 2s2 2p6 3s2 3p6 আর্গন অবধি হয়ে গেল, 4s2 ক্যালসিয়াম অবধি হয়ে গেল 20খানা। এইবার ক্যালসিয়াম অবধি না হয় আসলে যেটা হয় 4s একটা ইলেকট্রন যায় আর 3dতে 5টা ইলেকট্রন যায়, মানে এই জায়গাটা আমাদের গন্ডগোল হয়ে গেল। 4s থেকে একটা ইলেকট্রন চলে যায় কোথায়, 3dতে, ঠিক আছে, গেছে। কপারেও তাই, কপারেও কি হয়, এই 4s থেকে একটা ইলেকট্রন চলে যায় 3dতে, 4s থেকে যদি একটা 3dতে এসে যায় তাহলে কি হবে, 4s1 হয়ে যাবে আবারও, আর 3d 10 হয়ে যাবে। এই পর্যন্ত সেম, আর লিখছি না আমি। এবার কেন এরকম হয়ে যাবে, এরকম হয়ে যাওয়ার কারণ হচ্ছে দেখো, এরকম লেখার কারণটা হচ্ছে দেখো এটা হচ্ছে 3D আর এটা হচ্ছে 4s। 4s-এ দুটো ইলেকট্রন আর 3dতে 4টে। আমি আগে ক্রোমিয়াম নিয়ে আলোচনা করছি, ঠিক আছে, আমরা আগে ক্রোমিয়াম নিয়ে আলোচনা করছি। ক্রোমিয়াম, কপারেরটায় পরে আসছি। 4টে ইলেকট্রন আছে, অথবা কি হতে পারে, অথবা হতে পারে
4s একটা আর এখানে 5টা। এখন দেখো এমনি অ্যাপারেন্টলি দেখে কি মনে হচ্ছে এই যে অ্যারেঞ্জমেন্টটা অনেকটা রেগুলার না, মানে দেখতে বেশি ভালো লাগছে না, কারণ এটা অনেকটা সিমেট্রিক্যাল। আমরা সায়েন্টিফিক টার্মে বলি সিমেট্রিক্যাল মানে আগে বলছিলাম যে সাম্যতা, মানে একই রকম বা সমতা। তো এখানে কী হচ্ছিল, 4টে ইলেকট্রন এখানে আছে, এটা ফাঁকা, এখানে 2জন, দেখতে ভালো লাগছে না। একজন এখানে যদি চলে আসে তাহলে পুরো ব্যাপারটা সিমেট্রিক্যাল হয়ে গেল, মানে ইকুয়ালি ব্যাপারটা অ্যারেঞ্জড হয়ে গেল। এবার এই যে সিমেট্রিক্যাল কনফিগারেশন, এতে করে একটা কি পাওয়া যায়, সিস্টেমের একটা এক্সট্রা স্টেবিলিটি পাওয়া যায়। ঠিক আছে, ডি সাবশেলে ম্যাক্সিমাম কটা ইলেকট্রন থাকতে পারে? 10টা, তাই না? প্রত্যেকটা অরবিটালে 2টো করে ইলেকট্রন থাকবে, তাহলে ম্যাক্সিমাম ইলেকট্রন 10। এবার যখনই ডি এর কনফিগারেশন 10 হয়, মানে ডিতে 10টা ইলেকট্রন আছে, আমরা তখন সেটাকে বলি ফুলফিল্ড সাবশেল। সাবশেলটা পুরোপুরি সম্পূর্ণরূপে আর কি ভর্তি বা পূর্ণ ইলেকট্রন দ্বারা। আর যদি D5 হয় তাহলে আমরা এটাকে বলি হাফ ফিল্ড সাবশেল, যেটা এখানে হয়েছে হাফ ফিল্ড হয়েছে। এটা কিন্তু হাফ ফিল্ড না, এটাকে আমরা বলবো পার্শিয়ালি ফিল্ড, আংশিক পূর্ণ। এটা আংশিক পূর্ণ বা পার্শিয়ালি ফিল্ড, এটা হাফ ফিল্ড বা অর্ধপূর্ণ। আর যদি D10 হয়, যেটা আমরা কপারের ক্ষেত্রে দেখাবো পরে, সেটা হচ্ছে ফুলফিল্ড, পরিপূর্ণ। তো এই হাফ ফিল্ড আর ফুলফিল্ড অরবিটাল বা সাবশেল, হাফ ফিল্ড বা ফুলফিল্ড সাবশেল রাদার, এরা অনেক বেশি স্টেবল হয়, এদের স্টেবিলিটি অনেক বেশি হয়। স্টেবিলিটি বেশি হওয়ার একটা কারণ হচ্ছে এই সাম্যতা বা সিমেট্রি, আর একটা কারণ হচ্ছে নাম্বার অফ এক্সচেঞ্জ পেয়ার। মানে এই যে ইলেকট্রনগুলো এখানে আছে না, সিঙ্গেল ইলেকট্রনগুলো, প্রত্যেকটা অরবিটালে একটা করে ইলেকট্রন, তো ইলেকট্রনগুলোর তো নেচার সবার সেম। ইলেকট্রনগুলো কি করে, নিজেদের মধ্যে জায়গা পরিবর্তন করতে পারে। মানে এই ইলেকট্রনটা এখানে চলে গেল, এখানে চলে আসলো, এইরকম জায়গা এরা পরিবর্তন করে। যদি জায়গা পরিবর্তন করে একজনের সঙ্গে আরেকজনের, এটার সঙ্গে যদি জায়গা পরিবর্তন করে, তাহলে আমরা বলবো যে এই দুটো হচ্ছে একটা এক্সচেঞ্জ পেয়ার তৈরি করলো, মানে একটা পেয়ার, এক জোড়া ইলেকট্রন যারা নিজেদের মধ্যে জায়গাটা এক্সচেঞ্জ করলো। ঠিক আছে, এবার এইরকম কটা এক্সচেঞ্জ পেয়ার তৈরি হতে পারে সেইটা আমাদের খুঁজে বের করতে হবে। এবং মনে করা হয় যে যখনই এরকম ইলেকট্রনগুলো নিজেদের জায়গা এক্সচেঞ্জ করছে, তখন এই এক্সচেঞ্জের ফলে কিছু পরিমাণ এনার্জি এরা রিলিজ করছে বাইরে, মানে সিস্টেম থেকে বা অ্যাটম থেকে কিছু পরিমাণ এনার্জি বাইরে চলে যাচ্ছে। তাহলে যদি কোনো অ্যাটম যদি এনার্জি ছেড়ে দেয় বাইরে, তাহলে ওর নিজস্ব এনার্জি কী হবে, কমে যাবে। আর আমরা আগেই শিখেছি যে এনার্জি আর স্টেবিলিটি এটা পরস্পরের ব্যস্তানুপাতিক, ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে যদি কেউ এনার্জি ছেড়ে দেয় এবং নিজস্ব এনার্জি যদি কারোর কমে যায়, তাহলে তার স্টেবিলিটি কী হবে, বাড়বে, তাই তো? অর্থাৎ আমরা এখানটা লিখি যে এনার্জি যদি কারোর কমে যায় তাহলে তার স্টেবিলিটি বাড়বে। এন্টায়ার কেমিস্ট্রিতে আমরা প্রত্যেকটা চ্যাপ্টারে আলটিমেটলি ওই জায়গাটাই গিয়ে শেষ করব যখনই কোনো এক্সপ্লেনেশন আমাদের আসবে, যে এনার্জি আর স্টেবিলিটির জন্য আমরা দেখব যে বিভিন্ন ধরনের কার্য যা ঘটছে তার কারণটাই হচ্ছে স্টেবিলিটি। তাহলে এনার্জি কেন ছেড়ে দিচ্ছে ইলেকট্রন? স্টেবিলিটি পাওয়ার জন্য। স্টেবিলিটি যে কোনো সিস্টেমই চায়। তাহলে এইবার আমরা দেখব যে এরকম কতগুলো এক্সচেঞ্জ পেয়ার তৈরি হতে পারে। দেখো এই যে ওপরের কনফিগারেশন লিখেছি, এই ইলেকট্রনটা এর সঙ্গে জায়গা পরিবর্তন করতে পারে, এর সঙ্গে জায়গা পরিবর্তন করতে পারে, এবং এর সঙ্গেও জায়গা পরিবর্তন করতে পারে। কটা জায়গা পরিবর্তন করলো, কবার? 3বার। সেকেন্ড ইলেকট্রন প্রথম জনের সঙ্গে এক্সচেঞ্জ করতে পারে, কিন্তু এটা আমরা কাউন্ট করবো না, ধরবো না। এবার 3 জন কাউন্ট করেছি আমরা, যেমন এটা কাউন্ট করবো না। কেন করবো না? কারণ এর সঙ্গে এর যে এক্সচেঞ্জ সেটা আমরা অলরেডি কাউন্ট করে ফেলেছি একবার, তাই না? তা আমরা এই পেছনের দিকে যাবো না, সামনের দিকে এগোবো। তাহলে এবার কটা এক্সচেঞ্জ পেয়ার তৈরি করবে দেখো, এর সঙ্গে এক্সচেঞ্জ করতে পারে এবং এর সঙ্গে এক্সচেঞ্জ করতে পারে, তার মানে আরও 2খানা এক্সচেঞ্জ পেয়ার আমি পেলাম। আর ফাইনালি এই ইলেকট্রনটা এটার সঙ্গে এক্সচেঞ্জ করতে পারে, জায়গা পরিবর্তন করতে পারে, তাহলে একটা পেলাম। কটা এক্সচেঞ্জ হলো টোটাল? 3, 2, 5, 6টা। মানে 6বার যদি ইলেকট্রন নিজের মধ্যে এক্সচেঞ্জ করা যায়, তাহলে 6বার এনার্জি রিলিজ করবে, অর্থাৎ তত বেশি কেউ স্টেবিলিটি গেইন করবে। এখন এই পার্টিকুলার ইলেকট্রনটা কিন্তু আবার এর সঙ্গে এক্সচেঞ্জ করতে পারে, কিন্তু এটাকে আমরা আর কাউন্ট করলাম না। কেন? কারণ এর সঙ্গে এর এক্সচেঞ্জটা অলরেডি আমরা কাউন্ট করে ফেলেছি, তাই না? একই জিনিস আমরা যদি এখানে কাজে লাগাই, তাহলে দেখো এটার সঙ্গে এক্সচেঞ্জ করবে, এটার সঙ্গে এক্সচেঞ্জ করবে, এটার সঙ্গে, অ্যান্ড ফাইনালি এটার সঙ্গে।
তাহলে 4টে এক্সচেঞ্জ পেয়ার পেলাম প্রথম জোনের জন্য। সেকেন্ড জোনের জন্য কটা এক্সচেঞ্জ পেয়ার পাবো? 1টা, 2টো, 3টে। এই থার্ড জোনের জন্য কটা পাবো? 2টো, তাই তো? এই একটা আর এই একটা, 2টো পেলাম। আর এই ফোর্থ জোনের জন্য কটা পাবো? 1টা পাবো। ফোর্থটার জন্য 1টা পাবো, তাহলে +1। তাহলে কত হলো? 4, 3, 7, 9, 1, 10। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যদি আমার কনফিগারেশন 3D4 না হয় 3D5 হয়, তাহলে নাম্বার অফ এক্সচেঞ্জ পেয়ার অনেক বেড়ে যাচ্ছে। নাম্বার অফ এক্সচেঞ্জ পেয়ার বাড়ছে মানে যত বেশি এক্সচেঞ্জ করতে পারবে সেই সংখ্যাটাকে বোঝাচ্ছে এটা। 10 মানে হচ্ছে 10 বার ইলেকট্রনিক এক্সচেঞ্জ পরস্পরের সঙ্গে হবে, অর্থাৎ তত বেশি পরিমাণ এনার্জি কী হবে? রিলিজড হবে, মানে স্টেবিলিটি তত বেশি গেইন করবে। সুতরাং এই কনফিগারেশনটা অনেক বেশি স্টেবল। সেই কারণে আমরা ক্রোমিয়ামের কনফিগারেশন 4s1 3d5 লিখব, কিন্তু 4s2 3d4 লিখব না, রাইট? এবার এই একই ঘটনা আমরা যদি, মানে একই এক্সপ্লেনেশন আমরা যদি কপারের ক্ষেত্রে দেখাই, তাহলে আমরা দেখতে পারবো যে এরকম এক্সচেঞ্জ পেয়ার এখানেও বাড়ছে। ক্রোমিয়ামটা দেখালাম, কপারটাও একই রকমভাবে দেখিয়ে দিই, আর 2 মিনিট সময় লাগবে। দেখো কপারের ক্ষেত্রে এটা 3D 4s নিয়ে খুব একটা মাথা ব্যথা নেই আমাদের মাথা ব্যথা হচ্ছে এটা নিয়ে। এটা হচ্ছে 3D9 হয়ে গেল, আর 3D10 যদি হয় তাহলে 4s1 হয়ে গেল, আর 3D10 মানে প্রত্যেকটা 2টো করে ইলেকট্রন। এবার দেখো এক্সচেঞ্জ কী করে হবে। দেখো এই যে ফার্স্ট ইলেকট্রনটা, আর এই যে এক্সচেঞ্জটা হবে না, এক্সচেঞ্জ হবে কার সঙ্গে? কার সেম স্পিনে যারা আছে তাদের সঙ্গে, ঠিক আছে? তাহলে এই এক্সচেঞ্জ করবে কার সঙ্গে? দেখো 1টার সঙ্গে, 2টোর সঙ্গে, 3টের সঙ্গে, 4টের সঙ্গে। তারপরে এই যে এই ঘরে আরও একজন আছে, সেও তো এই 4 জনের সঙ্গে এক্সচেঞ্জ করবে, এটার সঙ্গে, এটার সঙ্গে, এটা 3 জনের সঙ্গে এক্সচেঞ্জ করলো। এখানে নেই আর একটা অপোজিট স্পিনওয়ালা, হবে না। তাহলে উপরের জন করলো কজনের সঙ্গে? 4 জনের সঙ্গে, নিচের জন 3 জনের সঙ্গে। সেকেন্ড অরবিটালে প্রথম জন কজনের সঙ্গে এক্সচেঞ্জ করবে? 1টা, 2টো, 3টে। আর নিচের জন 1টা, 2টো। থার্ডে উপরের জন করবে 2 জনের সঙ্গে এক্সচেঞ্জ, আর নিচের যে স্পিন সে করবে 1 জনের সঙ্গে এক্সচেঞ্জ। এখানে এ করবে 1 জনের সঙ্গে এক্সচেঞ্জ। তাহলে টোটাল কত হয়ে গেল? 4 আর 3 7, 3 10, 12, 13, 14, 15, 16, 16খানা এক্সচেঞ্জ পেয়ার তৈরি হলো। আর এখানে দেখো তাহলে এই প্রথম জন করবে কজনের সঙ্গে? 1টা, 2টো, 3টে, 4টে। এবার এই যে নিচের দিকে স্পিন যার আছে, এও তো 4 জনের সঙ্গে এক্সচেঞ্জ করতে পারে, কারণ প্রত্যেকটা জায়গাতেই 4টে নিচের দিকে স্পিনওয়ালা ইলেকট্রন রয়েছে। তাহলে 4 + 4। ন্যাচারালি এটার ক্ষেত্রে কত হবে? 3 + 3। এটার ক্ষেত্রে কত হবে? 2 + 2। আর এটার ক্ষেত্রে কত হবে? 1 + 1। আর টোটাল কতগুলো এক্সচেঞ্জ হচ্ছে দেখো? 8, 8 আর 6 14, 15 16, 17 18, 20, 20খানা এক্সচেঞ্জ পেয়ার তৈরি হচ্ছে, ঠিক আছে? তাহলে যত বেশি এক্সচেঞ্জ পেয়ার তৈরি হবে তত বেশি স্টেবিলিটি পাবে, কারণ তত বেশি এনার্জিও বাইরে ছাড়বে। ন্যাচারালি 3D9 তুলনায় 3D10 কনফিগারেশন অনেক বেশি স্টেবল। তাহলে স্টেবিলিটি বেশি হওয়ার একটা কারণ তো হচ্ছে এক্সচেঞ্জ পেয়ার, নাম্বার অফ এক্সচেঞ্জ পেয়ার বা এক্সচেঞ্জ এনার্জি। আর 2 নম্বর হচ্ছে এক্সচেঞ্জ এনার্জি বলে একটা টার্ম হয়, যে এই যে যতটা এনার্জিও বাইরে ছাড়ছে, 20 বার এক্সচেঞ্জ করার মাধ্যমে মোট যতটা এনার্জিও বাইরে ছাড়লো সেটা হচ্ছে ওর এক্সচেঞ্জ এনার্জি। তাহলে এক্সচেঞ্জ এনার্জি যত বেশি হবে, মানে যত বেশি এনার্জি ছাড়বে বাইরে, তত বেশি স্টেবিলিটি। তাহলে একটা কারণ হচ্ছে স্টেবিলিটি হওয়ার জন্য একটা হচ্ছে এক্সচেঞ্জ পেয়ার, আর একটা কারণ হচ্ছে ওই প্রতিসাম্য যে অবস্থান, সিমেট্রি। ওকে, এবার দেখো ইলেকট্রনিক কনফিগারেশন অফ আয়নস। আমরা যেমন অ্যাটমের ইলেকট্রনিক কনফিগারেশন করলাম, তেমনি আয়নগুলোরও ইলেকট্রনিক কনফিগারেশন করা যাবে। সাপোজ তোমাকে আয়ন দিল নাইট্রোজেন, মানে N3-, ঠিক আছে, নাইট্রাইড আয়ন বা অক্সাইড আয়ন, বা ধরো Na+, হ্যাঁ, বা ধরো অ্যালুমিনিয়াম 3+, ঠিক আছে। এই সমস্ত আয়নগুলোর কনফিগারেশন লিখতে বললো। আমরা কি করব? যে পার্টিকুলার অ্যাটম থেকে আয়নটা তৈরি হয়েছে
সেই অ্যাটমের কনফিগারেশনটা আগে লিখবো সব ক্ষেত্রেই, তারপরে সেখান থেকে আয়ন বানাবো। নাইট্রোজেনের অ্যাটমিক নাম্বার 7, অক্সিজেনের 8, সোডিয়ামের 11, অ্যালুমিনিয়ামের 13। তাহলে 7 যদি হয় তাহলে 1s2, 2s2, 2 দিয়ে 4, 4 আর 3 7, 2p3 হয়। যদি 7 হয় মানে নাইট্রোজেন অ্যাটমের জন্য। এবার 3- মানে কি, 3টে ইলেকট্রন আরও অ্যাড হয়েছে, তাই তো? অ্যানায়ন কখন তৈরি হয়? ইলেকট্রন অ্যাড হলে তখন অ্যানায়ন তৈরি হবে। তাহলে 3টে ইলেকট্রন অ্যাড হয়েছে মানে এটার সঙ্গে আরও প্লাস 3টে করতে হবে। তাহলে আমরা কী করে দেবো? 2p6 করে দিলাম। বুঝতে পারলাম? পরেরটা দেখো, অক্সিজেন টোটাল, এমনি অক্সিজেন অ্যাটম হলে 8টা ইলেকট্রন, তাহলে 1s2, 2s2, 2p4, 8টা হয়ে গেল। এবার মাথায় 2- আয়ন মানে দুটো আরও এক্সট্রা ইলেকট্রন এসছে, তাহলে আবারও 4 আর 2 6। অর্থাৎ আমরা দেখলাম যে N3- এবং O2- এই দুটো অ্যানায়নে টোটাল ইলেকট্রন সংখ্যা কত করে? 6 আর 2 8 আর 2 10, অর্থাৎ দুটোরই ইলেকট্রনের সংখ্যা কি সমান। দেখো এটারও সমান হবে সোডিয়ামে। সোডিয়াম হচ্ছে এমনিতে 1s2, 2s2, 2p6, 3s1, 2 আর 4 6, 2 আর 2 4, 4 আর 6 10 আর 1 11, সোডিয়ামের 11, তা হয়ে গেল 11। এইবার Na+ মানে কি? ক্যাটায়ন মানে কি? একটা ইলেকট্রন লুজ করেছে। তাহলে এই একটা ইলেকট্রন যেটা বাদ যাবে সেটা কোত্থেকে বাদ যাবে? সব থেকে বাইরের কক্ষ থেকে, একদম আউটার মোস্ট যে শেল সেখান থেকে। কেন? কারণ দেখো নিউক্লিয়াসের থেকে যত বাইরে যাচ্ছি তত ইলেকট্রনের ডিস্টেন্স বাড়ছে। এবার ম্যাক্সিমাম ডিস্টেন্স এখানে আউটার মোস্ট শেলে, তাহলে যত বেশি ডিস্টেন্স তত নিউক্লিয়াসের সঙ্গে ইলেকট্রনের অ্যাট্রাকশান কম হবে। যত অ্যাট্রাকশান কম হবে তত ইলেকট্রনটাকে এখান থেকে বাইরে বের করে নেওয়া সহজ হবে। আমরা জেনেছি অলরেডি যে বাইরের এই যে সেলটা আছে এখান থেকে একটা ইলেকট্রনকে বাইরে বের করতে যতটা এনার্জি লাগে সেটাকে আমরা বলি আয়নাইজেশন এনার্জি, এবং এটা একটা এন্ডোথার্মিক প্রসেস। এনার্জিটা সাপ্লাই করতে হয় সিস্টেমকে ইলেকট্রনকে বাইরে বের করার জন্য। তাহলে যত নিউক্লিয়াস ওকে কম আকর্ষণ করবে নিজের দিকে, আমি তত বেশি সুবিধাজনকভাবে ওকে বা সহজে ওকে বাইরে বের করে নিতে পারবো, কম এনার্জি সাপ্লাই করেই বাইরে বের করতে পারবো। অর্থাৎ বাইরের ইলেকট্রন সবসময় ওকে বের করে ক্যাটায়ন আমরা তৈরি করি। তাহলে Na+ যখন হবে একটা ইলেকট্রন এখান থেকে বাদ হয়ে যাওয়া মানে 3sটা আউট হয়ে গেল, তাহলে পড়ে থাকলো কতটা? আবারও সেই 2p6 পর্যন্ত, মানে ইলেকট্রন আবারও কটা হয়ে গেল? 10টা। ঠিক আছে? অর্থাৎ যদি বলে Na+-এর ইলেকট্রন কনফিগারেশন কি, তাহলে 1s2, 2s2, 2p6, 10টা। এবার এই যে ইলেকট্রন সবার সমান হয়েছে আয়নগুলোর, যে সমস্ত আয়নগুলোর ইলেকট্রনের সংখ্যা সমান হয় তাদেরকে আমরা বলি আইসো ইলেকট্রনিক আয়ন। আইসো মানে সমান, এমন আয়ন যাদের ইলেকট্রন সংখ্যা সমান তাদেরকে বলা হয় আইসো ইলেকট্রনিক আয়ন, বাংলাতে আমরা বলি সম ইলেকট্রনীয় আয়ন। অ্যালুমিনিয়াম 3+, দেখো অ্যালুমিনিয়াম 1s2, 2s2, 2p6, 2 2 4 6 10, 3s2 12, 3p1, 13খানা ইলেকট্রন হয়ে গেল। এবার 3+ মানে 3টে ইলেকট্রন চলে যাবে আবার। তো 3টে ইলেকট্রন কোত্থেকে যাবে? 3p একটা আর 3s-এর দুটো, এই 3টে আবারও চলে যাবে। তাহলে এই 3টে যদি আবার চলে যায় তাহলে আবারও পড়ে থাকলো 2p6 অবধি, অর্থাৎ Al3+-এরও ইলেকট্রন বিন্যাস 2p6 অবধি। তাহলে এটাও হয়ে গেল 10 এবং এও হয়ে গেল এদের সঙ্গে সবার সঙ্গে এখানে আইসো ইলেকট্রনিক। ঠিক আছে? এইবার 2-4টে এক্সাম্পল আমি দেখাচ্ছি ডি ব্লক এলিমেন্টের, মানে এই যে যেরকম আমরা দেখলাম এর আগে স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, আয়রন, ম্যাঙ্গানিজ এইসব। তো এবার দেখো ম্যাঙ্গানিজ Mn আর Fe, বেশি ইম্পর্টেন্ট এই দুটোই। ঠিক আছে? বা ধর আমরা কপারও করতে পারি, কপার। সাপোজ তোমাকে কনফিগারেশন আঁকতে দিল কার, Mn2+, Fe2+, Fe3+, Cu+, ঠিক আছে, Cu2+, এইগুলো। তাহলে আগে ওদের কনফিগারেশন আঁকার জন্য আগে আমাকে নর্মাল যে এলিমেন্ট তাদের কনফিগারেশনটা এঁকে নিতে হবে। তাহলে ম্যাঙ্গানিজ দেখো কত, 25 না, আয়রন 26, কপার 29, তাহলে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, 3d5, তাই তো?
2 2 4 6 10 12 6 18 20 25। এবার দেখো এই যে লাস্ট জায়গাটা, একটু আগে আমি বলছিলাম না যে ফোরেস্টটাকে বাইরে রাখা হয়, কারণ যেহেতু 1 2 3 4 ফোর্থ অরবিটটা সব থেকে বাইরে থাকে, তাই কনভেনশনালি লেখার সময় ফোরেস্টকে বাইরে লেখা হয়। এটার আরও একটা কারণ আছে, যখনই আমি এখান থেকে Mn2+ বানাবো, Mn2+ মানেই হচ্ছে এইখান থেকে দুটো ইলেকট্রন চলে যাবে, মানে এই টোটাল কনফিগারেশন থেকে দুটো ইলেকট্রন বাদ দিতে হবে। এবার দুটো ইলেকট্রন কোন দুটো? সেই দুটো। সবার লাস্টে ইলেকট্রন ঢুকছে কিন্তু 3d5-এ, কিন্তু ইলেকট্রন বেরোনোর সময় 3d5 থেকে বেরোবে না। এইখানটা আমরা খুব গন্ডগোল করি। 3d5 থেকে ইলেকট্রন বেরোবে না কেন? কারণ 3d5 তো n = 3 আন্ডারে আছে। 3d মানে 3 নম্বর অরবিটের ডি সাবশেল, আর 4 নম্বর অরবিটের যে এস, সে তো অনেক বাইরে আছে, ফলে তার সঙ্গে তো নিউক্লিয়াসের অ্যাট্রাকশন কম। তাহলে ফোরেস্ট থেকে ইলেকট্রনকে বের করা তুলনামূলক সহজ। তাহলে যখন আমরা এর কনফিগারেশন লিখব, তখন আমরা লিখব 1s2 2s2 2p6 3s2 3p6 অ্যান্ড 3d5। আমরা যদি ভুল করে এরকম করি যে দুটো ইলেকট্রন বের করতে হবে, তাহলে 4s2 3d3 যদি এরকম লিখে দিই, তাহলে কিন্তু ভুল হয়ে গেল। ঠিক আছে তো এটা হচ্ছে এটা। আর এখানে দেখো কী হবে, এটার ক্ষেত্রে কী হবে দেখো, Fe থেকে আমি যদি Fe2+ লিখতে চাই, Fe2+টা Mn25 যদি এরকম হয়, তাহলে আমি এখানটাই মুছে এটা 26 করে দিচ্ছি। যদি এটা Fe26 হয়, 26 হলে এই 3d5টা কী হয়ে যাবে? 3d6 হয়ে যাবে। দুটো ইলেকট্রন কোথা থেকে যাবে? আবারও ফোরেস্ট থেকে যাবে। তাহলে 1s2 2s2 2p6 3s2 3p6 3d6। আর যদি Fe3+ হয়, তাহলে এই 26 থেকে 3টে ইলেকট্রন চলে যাবে। 3টে ইলেকট্রন চলে যাবে। 3টে ইলেকট্রন চলে যাওয়ার সময় প্রথম দুটো তো যাবে এস থেকে, তারপরেরটা যাবে কোত্থেকে? 3 নম্বর সেল থেকে। এবার 3 নম্বর সেলের মধ্যে 3s 3p 3d কোত্থেকে যাবে? অবশ্যই 3d থেকে। কারণ একটা নির্দিষ্ট সেলের মধ্যে, একটা নির্দিষ্ট সেলে নিউক্লিয়াস যদি এখানে থাকে, তাহলে নিউক্লিয়াসের সব থেকে কাছে থাকে এস অরবিটাল বা এস সাবশেল, তারপরে দূরে থাকে পি, তারপরে ডি, তারপরে এফ। নিউক্লিয়াস থেকে যত দূরে যাব আমি, তত ইলেকট্রনকে বাইরে বের করা সহজ। তাহলে 3s 3p আর 3dর মধ্যে কোত্থেকে ইলেকট্রন বেরোবে? 3d থেকে। তাহলে যখন আমি Fe3+ বানাচ্ছি, 3টে ইলেকট্রন বাইরে বেরোবে। Fe থেকে প্রথম দুটো ইলেকট্রন বেরোলো 4s থেকে, থার্ড ইলেকট্রনটা বেরোবে 3d থেকে। তাহলে ফাইনালি এর কনফিগারেশন কী হবে? 1s2 2s2 2p6 3s2 3p6 অ্যান্ড 3d5। রাইট? একই রকমভাবে আমরা কপারের ক্ষেত্রে করতে পারি। এটা তোমরা করো বাড়িতে, এটা হোমওয়ার্ক থাকবে। আর এখান থেকে আরও একটা জিনিস আমাদের করতে হয়, সেটা হচ্ছে যে অনেক সময় আমাদের ইলেকট্রনিক কনফিগারেশন লেখার পরে আমাদের জিজ্ঞেস করে যে এদের ম্যাগনেটিক প্রপার্টি নিয়ে আলোচনা করো। ম্যাগনেটিক প্রপার্টি, এখানে একটা জিনিস বলি আমি, যে দু রকমের ম্যাগনেটিক প্রপার্টি জেনারেলি আমরা এখন জানবো। একটা হচ্ছে প্যারাম্যাগনেটিক। প্যারাম্যাগনেটিক কারা হয়? যে সমস্ত সাবস্টেন্স চুম্বক দ্বারা আকৃষ্ট হয়, ম্যাগনেট যাদেরকে অ্যাট্রাক্ট করে, তারা হচ্ছে প্যারাম্যাগনেটিক। এদের মানে কোনো একটা এলিমেন্টের প্যারাম্যাগনেটিক হওয়ার শর্ত হচ্ছে কি? আনপেয়ার্ড ইলেকট্রন প্রেজেন্ট থাকতে হবে। আনপেয়ার্ড ইলেকট্রন প্রেজেন্ট থাকতে হবে। আর যদি আমি বলি ডায়াম্যাগনেটিক মানে যার কোনো ম্যাগনেটিক প্রপার্টি নেই, ম্যাগনেট ওকে আকর্ষণ করে না, বরং উল্টোটা করে, বিকর্ষণ করে, তাহলে আমরা বলবো যে নো আনপেয়ার্ড ইলেকট্রন। ঠিক আছে? দেখো একটু আগে আমরা যে আয়নগুলো লিখলাম যাদের 10টা করে ইলেকট্রন ছিল, তাই না, আইসো ইলেকট্রনিক, ওদের সবার কনফিগারেশন কী ছিল? 1s2 2s2 2p6 ছিল না? তা আমি যদি এবার এইগুলোকে বক্স করে দেখাই, 1s 2s মানে অরবিটালগুলোকে যদি আলাদা করে দেখাই, তাহলে দেখবো যে এটা যদি 1s হয়, এটা 2s, আর এটা যদি 2p হয়, তাহলে 1s-এ দুটো ইলেকট্রন, 2s2 আর 2p6। তো দেখো কোনো ইলেকট্রন এখানে আনপেয়ার্ড নেই, সবাই পেয়ার্ড, জোড়ায় জোড়ায় সব ইলেকট্রন রয়েছে। তাহলে যেহেতু কোনো আনপেয়ার্ড ইলেকট্রন নেই, তাহলে ওই যে কটা আয়ন আমরা লিখেছিলাম Na+, O2-, N3-, ওরা সবাই হচ্ছে ডায়াম্যাগনেটিক। রাইট? আর প্যারাম্যাগনেটিক কারা? যাদের আনপেয়ার্ড ইলেকট্রন থাকবে। এই তিনটেই হচ্ছে প্যারাম্যাগনেটিক। দেখো এদেরকে যদি আমি লিখি এখানে, এই যে
অ্যাকচুয়ালি দেখো এই যে 1s2 2s2 2p6 এখানে সবাই ইলেকট্রন কিন্তু পেয়ারডই থাকবে, তো এইগুলোকে আমি আর এইভাবে বক্স করে দেখাচ্ছি না। বক্স করে শুধুমাত্রই দেখাতে হয় যে একদম লাস্টেরটা, ঠিক আছে, যাদের ইলেকট্রন বিন্যাস শেষ হবে এস দিয়ে তাদের শুধু এসটাই দেখাবো, যাদের ইলেকট্রন বিন্যাস শেষ হবে পি দিয়ে তাদের খালি ওই পিটাই দেখাবো, ঠিক আছে। সাপোজ ক্লোরিন 17, তাহলে 1s2 2s2 2p6 3s2 3p5, তাই এই যে পিটা যেখানে লাস্ট ইলেকট্রনটা এন্টার করলো কোন সাবশেলে 3pটাকে খালি আমরা ওই অরবিটালগুলো দেখাবো। তাহলে 3p যদি আমি দেখাই, 3pতে কটা ইলেকট্রন দেখো, 1 2 3 4 অ্যান্ড 5, তাহলে একটা ইলেকট্রন থাকলো যেটা আনপেয়ার্ড আছে, মানে এটা প্যারাম্যাগনেটিক। এবার বলতে হবে যে প্যারাম্যাগনেটিক তো বটে, মানে মানে চুম্বক ওকে আকর্ষণ করবে, এবার কতটা প্যারাম্যাগনেটিক, আরেকজনের তুলনায় কতটা কম বা বেশি, সেইটা করার জন্য আমাদের কী করতে হবে, এদের স্পিন ম্যাগনেটিক মোমেন্ট বের করতে হবে। আগের দিন আমি বলেছিলাম স্পিন কোয়ান্টাম নাম্বার পড়ানোর সময় যে স্পিন ম্যাগনেটিক মোমেন্ট আমরা কী করে বের করি, ফর্মুলা হচ্ছে √n × n+2, এর ইউনিট হচ্ছে বোর ম্যাগনেটন। তাহলে এখানে তো একটা আনপেয়ার ইলেকট্রন, এনটা হচ্ছে আনপেয়ার ইলেকট্রন, তাহলে কত হচ্ছে দেখো, √3 হচ্ছে না, √3 বোর ম্যাগনেটন, এটা হচ্ছে এর ম্যাগনেটিক মোমেন্ট। আমি যদি এবার কম্পেয়ার করি এর সঙ্গে, আমি কি বললাম আবার রিপিট করছি, যদি লাস্ট ইলেকট্রনটা পিতে এন্টার করে তাহলে শুধু পিটাকে দেখাবো এইভাবে, যদি লাস্ট ইলেকট্রন এস সাবশেলে যায় তাহলে শুধু এসটাকে দেখাবো, কিন্তু যদি লাস্ট ইলেকট্রন ডিতে যায়, যেটা আমরা এদের ক্ষেত্রে দেখছিলাম যে 4s2 তারপরে 3dতে যাচ্ছিল ইলেকট্রন 3d5, সেক্ষেত্রে 4s আর 3d সবগুলোই দেখাতে হয়। এবার আয়নগুলোর ক্ষেত্রে তো আর এখানে তো এসটা নেই, 4sটা নেই, সুতরাং খালি এই ডিটাকে দেখাবো 3d। এবার তাহলে দেখো Mn2+ আর Fe3+ এর কিন্তু কনফিগারেশনটা সেম 3d5, তাহলে 3d5 যদি হয়, ন্যাচারালি 3d5 যদি হয় তাহলে প্রত্যেকটাতে একটা করে সিঙ্গেল ইলেকট্রন থাকবে অ্যাকর্ডিং টু হুন্ডস রুল। তাই যদি হয় তাহলে ম্যাগনেটিক মোমেন্ট কত হবে, √5 × 5+2 বোর ম্যাগনেটন, মানে √35 বোর ম্যাগনেটন। কোনটা বেশি, এটা না এটা? তাহলে যত আনপেয়ার ইলেকট্রন বাড়বে ন্যাচারালি তত ম্যাগনেটিক মোমেন্টের ভ্যালু বাড়বে, এনের মান যত বাড়বে তত ম্যাগনেটিক মোমেন্ট বাড়বে, অর্থাৎ তত বেশি বেশি করে ওই পার্টিকুলার সাবস্টেন্সটা প্যারাম্যাগনেটিক হবে। তাহলে প্যারাম্যাগনেটিজমের যদি আবার ইনক্রিজিং অর্ডারে সাজাতে বলে কাউকে, তাহলে আমাদের কী করতে হবে, তাদের ইলেকট্রন কনফিগারেশন লিখতে হবে, লেখার পরে আনপেয়ার ইলেকট্রন দেখে স্পিন ম্যাগনেটিক মোমেন্ট বের করতে হবে, বা এটা না বের করলেও চলবে, আমরা আনপেয়ার ইলেকট্রন দেখলেই বুঝে যাবো যে যদি বেশি আনপেয়ার ইলেকট্রন থাকে তাহলে তার প্যারাম্যাগনেটিজম বেশি, আর যদি কম আনপেয়ার ইলেকট্রন থাকে তাহলে তার প্যারাম্যাগনেটিজম কম, ঠিক আছে। আর এটার ক্ষেত্রে কী হবে, এটার ক্ষেত্রে 6টা ইলেকট্রন, তাহলে 5টা হয়ে গেল, 6th ইলেকট্রনটা এইখানে চলে আসবে, তাহলে আনপেয়ার ইলেকট্রন কটা হয়ে গেল, n = 4, সেই হিসাবে ম্যাগনেটিক মোমেন্ট বের করবো, ঠিক আছে। তো এই হয়ে গেল আমাদের টোটাল। এখান থেকে আরেকটা কোয়েশ্চেন আসে যে ফেরাস আর ফেরিকের মধ্যে কোন আয়নটা বেশি স্টেবল, হুইচ ওয়ান ইজ মোর স্টেবল? আমরা বলবো Fe3+ ইজ মোর স্টেবল। কেন? কারণ 3d5 হাফ ফিল্ড সাবশেল, হাফ ফিল্ড মানে বেশি স্টেবল হয়, একটু আগে দেখালাম, এক্সচেঞ্জ পেয়ার, সিমেট্রি, কিন্তু এটা 3d6 তো পার্শিয়ালি ফিল্ড, সেজন্য এটা হাফ ফিল্ডের থেকে কম স্টেবল। তাহলে Fe3+ ইজ মোর স্টেবল দেন Fe2+, রাইট। আজকে আমরা কী কী শিখলাম, পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল, হুন্ডস রুল, অব্ব প্রিন্সিপাল, আর ইলেকট্রনিক কনফিগারেশন কী করে বের করতে হয় সেই সব। আচ্ছা, আজকের ভিডিও এইটুকুই থাকবে। নেক্সট ক্লাসে আমরা কী করবো, এই যে 3টে রুল আজকে আমরা শিখলাম, এর ওপরে এর অ্যাপ্লিকেশন টাইপের প্রচুর কোয়েশ্চেন আছে, সেই সমস্ত কোয়েশ্চেন আনসারগুলো অর্থাৎ প্রবলেম সলভিংগুলো আমরা নেক্সট ডে করবো। আজকের ভিডিও এইটুকুই থাকবে। যাওয়ার আগে বলি যে যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তোমরা অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং দেখতে থাকো পরের ভিডিওগুলো। টাটা।